কখনো কি ভেবে দেখেছেন সব থেকে ভয়ঙ্কর অপরাধীটা বাইরে নয় ঘরের ভেতরেই থাকে? এই গল্পটা এমন এক নারীর যার নীরবতা একদিন পুরো শহরকে নাড়িয়ে দিয়েছিল। আজকের গল্পটা শেষ না দেখা পর্যন্ত চোখ সরানো কঠিন হবে। যদি তোমার সব থেকে কাছের মানুষটাই তোমার সব থেকে বড় শত্রু হয় তাহলে তুমি কি করতে? এই গল্পটা সেই প্রশ্নের সব থেকে ভয়ঙ্কর উত্তর দেয়। গল্পটা শুরু হয় অ্যানাকে দিয়ে। সে একটা গ্লোবাল লাক্সারি স্টোরে কাজ করে। একদিন কাজের চাপ অনেক বেশি ছিল। ঠিক তখনই এক কাস্টমার আসে ঘড়ি কিনতে। অ্যানা তাকে দোকানের সব থেকে লাক্সারি ঘড়িটা দেখায়, যেটা পুরো ডায়মন্ড দিয়ে মোড়ানো ছিল। লোকটা ঘড়িটা হাতে পরে দেখে, তারপর বলে সে আরেকটা মডেল দেখতে চায়। শেষ পর্যন্ত সে অন্য আরেকটা মডেলের ঘড়ি কিনে। যাই হোক, দিন শেষে যখন ইনভেন্টরি করা হয় তখন দেখা যায় সেই ডায়মন্ড ঘড়িটা সেখানে নেই। অ্যানা বলে আজ ওই সেকশনে দায়িত্ব আমারই ছিল। এরপর সবাই মিলে সিকিউরিটি ক্যামেরা চেক করে। ফুটেজে দেখা যায় ওই কাস্টমারটাই হাতে করে ডায়মন্ড ঘড়িটা নিয়ে দোকান থেকে বেরিয়ে গিয়েছিল। আর সব থেকে অদ্ভুত ব্যাপার হলো সে সরাসরি সার্ভেলেন্স ক্যামেরার দিকে তাকিয়ে সেখান থেকে গিয়েছিল। তার মানে সে ঠিকই জানতো এখানে ক্যামেরা আছে, আর তাতে তার কোনো ভয়ও ছিল না। সেখানকার থাকা অন্যান্য কর্মচারীরা বলে তারা এই ব্যাপারটা ম্যানেজার কিংবা পুলিশকে এখনই জানাবে, কিন্তু অ্যানা তাদেরকে থামিয়ে দেয়, কারণ তার হঠাৎ করে মনে পড়ে কিছুদিন আগে এই লোকটার সাথে তাদের সিইও কে কথা বলতে দেখেছিল সে। আর দেখে মনে হচ্ছিল সিইও তাকে খুব ভালোভাবেই চেনে। তাই সে তাদেরকে বলে রিপোর্ট যেন এখন না করে, কারণ এর আগে সে নিজেই লোকটার সাথে গিয়ে যোগাযোগ করতে চায় আর ঘড়িটা ফিরিয়ে আনার চেষ্টা করতে চায়। সে কোনো মতে লোকটার ফ্যাক্টরি বিজনেস কার্ডটা জোগাড় করে। দেখা যায় লোকটার নাম হলো জিন। সে এই দেশের ভীষণ পাওয়ারফুল আর ইনফ্লুয়েন্সিয়াল একজন মানুষ। অ্যানা এরপর তার ফ্যাক্টরিতে যায়। তাকে সেখানে দেখে জিন তাকে খুব শান্তভাবে স্বাগত জানায়। অ্যানা যখন তার কাছে ঘড়ি ব্যাপারে জিজ্ঞেস করে তখন সে বলে, প্রিয়, আমি তো বলিনি যে ঘড়িটা আমার কাছে আছে। আমি ওই ঘড়িটা কাউকে গিফট দিয়েছি। তার যদি পছন্দ হয় আমি সঙ্গে সঙ্গে সেটা কিনে নিব। তার এই কথা শুনে অ্যানাও তার মতো করেই জবাব দেয়। সে বলে, প্রিয়, যদি আজকের মতো ঘড়িটা ফেরত না আসে তাহলে স্টোর পলিসি অনুযায়ী আপনাকে সেটা কিনতে হবে, বাধ্যতামূলক। জিন তার কনফিডেন্স দেখে কিছুটা ইমপ্রেস হয়। সে বলে, নো প্রবলেম, আজই তুমি উত্তর পেয়ে যাবে। এরপর অ্যানা তাকে কার্ডটা দিয়ে সেখান থেকে চলে যায়। দিনের শেষে জিন অ্যানাকে একটা ঠিকানা পাঠায়, আর অ্যানা সেখানে গেলে সে তাকে সেই ঘড়িটা ফিরিয়ে দেয়। অ্যানা ঘড়িটা পরীক্ষা করে দেখে সেই ঘড়ির স্ট্র্যাপে একটা দাগ লেগে গেছে। এই জন্য অ্যানা বলে ঘড়ির স্ট্র্যাপের অবস্থা এখন ভালো না, তাই এটার অন্য কাস্টমারকে বিক্রি করা যাবে না, তাই আপনাকে এই স্ট্র্যাপটা কিনতেই হবে। জিনও রাজি হয়ে স্ট্র্যাপটি কিনে নেয়। এরপর সে অ্যানাকে কথা বলার জন্য সেখানে বসতে বলে। ঠিক তখনই অ্যানার বান্ধবী সু ফোন করে তার কাছে, কিন্তু অ্যানা সেই মুহূর্তে সেই কলটা কেটে দেয়। তখনই আমরা অ্যানার মুখে সুয়ের পরিচয় শুনি। সু একজন রাইটার ও ইলাস্ট্রেটর। সে শিশুদের জন্য গল্প লেখে। তার লেখা প্রায় সব গল্পই হ্যাপি এন্ডিং হয়, যদিও তার জীবনই এখন বিষাদময়। যাই হোক, বর্তমানে জিন দেয়ালে ঝুলানো একটি ঘড়ি দিকে তাকিয়ে থাকে। সে ঘড়িটার সময় দেখে তার মনটা ভারী হয়ে ওঠে। সে কিছুটা ইমোশনাল হয়ে যায়, যে ব্যাপারটা অ্যানা বুঝতে পারে। জিন অ্যানাকে বলে আরেকদিন আরেকটা ঘড়ি বেছে নিও, এখন তুমি যেতে পারো। অ্যানা ব্যাপারটা বুঝতে পেরে সেখান থেকে সাথে সাথে বেরিয়ে আসে। পরের দিন কাজের সময় অ্যানা দোকানে সুয়ের হাজবেন্ডকে দেখতে পায়। সে সুয়ের জন্য একটা নেকলেস কিনতে সেখানে এসেছিল। অ্যানা তার সাথে গ্রিট করে সেখান থেকে চলে যায়। তাকে দেখে অ্যানার মনে পড়ে কালকে যে সু কল করেছিল সে তো এখনো তার কল ব্যাক করতে পারেনি, কিন্তু তখনও সে অনেক ব্যস্ত ছিল। তাই সে পরে কল করার কথা ভেবে কাজে চলে যায়। ঠিক তখনই একজন কাস্টমার তাকে ডাকে। অ্যান ফিটিং রুমে গেলে দেখে এক মহিলা মেঝেতে বসে ড্রেসের চেইন লাগাতে তার সাহায্য চাইছে। অ্যানা তাকে সাহায্য করতে গিয়ে দেখে তার পিঠে নীলছে জখমের দাগ। মহিলা অ্যানার দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকায় আর বলে, তোমার মধ্যে আমি কিছু একটা আলাদা অনুভব করেছি, আমার মনে হয় তুমি আমাকে সাহায্য করতে পারবে। অ্যানা এর উত্তরে কিছু বলতেই যাবে তখনই মহিলার হাজবেন্ড সেখানে চলে আসে, আর সেই স্ত্রীকে সাথে সাথে সেখান থেকে নিয়ে বেরিয়ে চলে যায়। এরপর অ্যানা একটা বাহানা করে প্রাইভেসির জন্য জুতার সেকশনে তাকে নিয়ে যেতে চায়, কিন্তু এতে তার হাজবেন্ড রাজি হয় না। আর সে তাকে বলে, আমার ওয়াইফ এখানে রেগুলার আসে, তাই তার সাইজ তো অবশ্যই তোমাদের জানা আছে, যা লাগবে সব বাসায় পাঠিয়ে দিও, আজকের মতো শপিং এখানেই শেষ। সে তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে যায়। মহিলার চোখ দেখি তখন বোঝা যাচ্ছিল সে অ্যানার কাছে সাহায্য চাইছে, কিন্তু অ্যানাও কিছুই করতে পারে না। এরপর অ্যানা ম্যানেজার তাকে বলে এইমাত্র যে কাপড় স্টোরে এসেছিল তার হাজবেন্ড অ্যানার জন্য 5 লক্ষ টাকা মূল্যের গিফট রেখে গেছে, কারণ সে নাকি তার ওয়াইফকে শপিং করতে আজকে সাহায্য করেছে। অ্যানা এই কথা শুনে একদম অবাক হয়ে যায়, কারণ সে তার কাছ থেকে এত বড় একটা গিফট পাওয়ার মতো কিছুই করেনি। যাই হোক, সেদিনের মতো শিফট শেষে সে ট্রেনিং এ যায়, কিন্তু কোনো মতেই কোনো কিছুতে সে মনোযোগ দিতে পারছিল না। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, সে আমাকে কেন টাকা দিল? সে কি তাহলে আমাকে টাকা দিয়েছে কারণ আজকে আমি চুপ ছিলাম এর জন্য? তাহলে কি সত্যিই তার ওয়াইফের সাথে সে অন্যায় করেছে আর সেটা ঢাকার জন্য আমাকে গিফট দিয়েছে? এইসব ভেবে সে নিজেই নিজের প্রতি অনেক বিরক্ত হচ্ছিল। তখনই লকার রুমে ঢুকে পোশাক বদলাতে গিয়ে তার লকারটা খুলতে খুব কষ্ট হয়। হঠাৎই তার শৈশবের কিছু খারাপ স্মৃতি তাকে তাড়া করে। এটা কি তা আমরা পরেই জানতে পারবো। এর পরপরই সে তার ভাইয়ের পাঠানো মেসেজ পায়, যেখানে লেখা
লেখা ছিল আগামীকাল কিন্তু মায়ের জন্মদিন, মনে আছে তো? অবশ্যই বাসায় আসবে। অ্যানাও বাড়ি ফিরে তাকে কল করে আর পরের দিন সে তার বাবা মার বাড়িতে যায়। এখানে সবাই মিলে একসাথে খেতে বসে, তার মা, বাবা, ভাই আর সে। তখন হঠাৎ করে খাওয়ার মাঝে বাবা কেক চেয়ে বসে। মা বলে কেক কাটার এখনো সময় হয়নি, আমরা এখনো তো লাঞ্চই করছি। এই ছোট্ট একটা কথায় বাবা রেগে যায় আর তাকে অনেক গালিগালাজ করতে শুরু করে। অ্যানা ওই সবটা দেখে, যা দেখে তার মনটা ভেঙে যায়। যাই হোক, খাওয়া শেষে তারা জন্মদিনটা পালন করে। এরপর অ্যানা নিজের রুমে যায়। কিছুক্ষণ পরই সে মারামারির শব্দ শুনে রুম থেকে বের হতেই দেখতে পায় তার বাবা তার মাকে ধরে মারছে। সে এটা দেখে দৌড়ে গিয়ে বাবার উপর চিৎকার করে আর তার বাবাকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো মাকে মারো? তুমি ভালোভাবেই জানো তোমার এসব অত্যাচারের কারণে মা একবার নিজে জীবন দেওয়ারও চেষ্টা করেছিল, তবুও তুমি একটুও বদলাওনি। এরপরও তার সেই অতীতের কথা মনে পড়ে, যখন সে একটা স্টুডেন্ট ছিল। একদিন বাড়িতে এসে দেখতে পায় মা নিজেকে একেবারে শেষ করার চেষ্টা করছে। যাই হোক, সেদিনের মতো দিনটা পার হয়। এর পরের দিন সে তার বাবাকে গাড়িতে ডেকে নেয়, এটা বলে যে সে যাওয়ার পথে তার বাবাকে কাজে নামিয়ে দিবে। কিন্তু আসলে সে একটু পর তাকে সরাসরি থানায় নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে অ্যানা তাকে বলে, বাবা যথেষ্ট হয়েছে, এখন আপনাকে সবকিছু স্বীকার করে আত্মসমর্পণ করতে হবে। আপনি এতদিন যাবৎ মার সাথে যা করেছেন এই সবকিছুর জন্য। আর এটা বলে সে তার বাবাকে সেখানে রেখেই চলে যায়। সেখান থেকে যেতে যেতে তার মনে পড়ে সে আগের দিনের কথাগুলো, যখন স্কুলের সবাই জানালা দিয়ে বাইরে তাকিয়ে খেলতো। কিন্তু অ্যানা তার মায়ের সাথে ঘটা সেই ঘটনার পর জানালার কাছে যেতেও প্রচন্ড ভয় পেত। সে দৌড়ে গিয়ে সব জানালা বন্ধ করে দিত। অন্যরা কেউই তার এই পাগলামি বুঝতে পারতো না, একমাত্র সুই সবসময় তার পাশে থেকে গেছে আর তাকে এরকম প্যানিক সময় শান্ত করে গেছে। এটা মনে পড়তেই তার আবার সুয়ের কথা মনে পড়ে। সে তো এখনো তাকে কল করতে পারেনি, তাই সে আর দেরি না করে তাড়াতাড়ি করে সুয়ের বাসায় যায় আর দরজার সামনে দাঁড়িয়ে সে সুকে মেসেজ দেয় এটাই যে সে তার ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে আছে। সে বেল বাজায় কিন্তু কেউ দরজা খুলে না। তখনই সে সেখানে সুয়ের জন্য রাখা একটি ডেলিভারি প্যাকেজ দেখতে পায়। সে অনেকক্ষণ অপেক্ষা করে সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন হঠাৎই সু দরজা খুলে সে প্যাকেজটা নেয় আর দ্রুত দরজাটা বন্ধ করে দেয়। এটা দেখতে পেয়ে অ্যানা দৌড়ে গিয়ে আবার বেল বাজায় আর ভেতর থেকে সে সুয়ের ফোন বাজতেও শুনতে পায়। সে জিজ্ঞেস করে, তুমি কল ধরছো না কেন আর আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? সু দরজার ওপারে দাঁড়িয়ে বলতে থাকে, প্লিজ এখান থেকে চলে যাও, আমরা পরে কথা বলবো। তবু অ্যানা সেখান থেকে যায় না। এর কিছুক্ষণ পর হঠাৎ করে সু দরজা খুলে অ্যানাকে ভিতরে টেনে নেয় আর অ্যানা সেখানে সুয়ের অবস্থা দেখে একদম অবাক হয়ে যায়। আর এখানে দৃশ্যটা কেটে যায়। এখানে কি হয়েছিল সেটা আমরা পরেই জানতে পারবো। সুয়ের সাথে দেখা করার পর অ্যানা অনেক ডিস্টার্ব ফিল করে। তার শৈশবের সমস্ত স্মৃতি তার চোখের সামনে ঝলসে উঠতে থাকে। মা বাবার ঝগড়া, ছোট ভাইকে নিয়ে আলমারিতে লুকানো, ভয়, চিৎকারি সবকিছু তার মাথায় ঘুরতে থাকে। অ্যানা সেখান থেকে বেরিয়ে একটি ক্যাফেতে যায় আর সেখানে একা বসে ড্রিঙ্ক করতে থাকে আর সুয়ের কথা মনে করতে থাকে। সুয়ের সাথে তার বন্ধুত্ব, সুয়ের বিয়ের দিনের স্মৃতিগুলো সবকিছু নিয়ে অনেক ভাবতে ভাবতে সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। জেগে উঠতে সে দেখতে পায় সে জিনের অফিসে আছে। তখন জিন বলে, আমি গতকাল তোমাকে কল করেছিলাম, এই করে সেদিনের ঘড়ির স্ট্র্যাপটা বদলিয়ে নিয়ে যেতে পারো। তখন ক্যাফের মালিক ফোনটা ধরে আমাকে জানায় তুমি নাকি সেখানে অনেক সমস্যা করছিলে আর অনেক বেশি ড্রিঙ্ক করে সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই আমাকে নিজে বাধ্য হয়ে সেখানে গিয়ে তোমাকে নিয়ে আসতে হয়। এরপর সে অ্যানার দিকে তাকিয়ে তাকে আবার জিজ্ঞেস করে, তোমার সাথে কি হয়েছে? তুমি কি সারা রাত হ্যালুসিনেশনে ছিলে? অ্যানা বলে ওঠে, আপনার খুব কাছের কেউ যদি নির্যাতনের শিকার হয় আর এটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি কি করবেন? এই কথাটা শুনে জিনের মুখের ভাব মুহূর্তে বদলে যায়। এরপর অ্যানা যখন সেখান থেকে চলে যেতে নেয় তখন একটা ডেলিভারি ওয়ার্কার ভেতরে ঢোকে। অ্যানা তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ লোকটির চেহারা অনেকটাই সুয়ের হাজবেন্ডের মতো দেখতে, যেটা অনেকটাই অবাক করার বিষয় ছিল। অ্যানা দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এরপর দিনের শেষে সে আবার জিনের কাছে গিয়ে নতুন স্ট্র্যাপটি নিয়ে আসে। এই সময় জিন অ্যানার প্রতি কিছুটা নরম হয়ে যায় আর সে অ্যানাকে অফার করে তার সাথে লাঞ্চ করতে। এরপর তারা একসাথে খেতে যায়। রেস্টুরেন্টে বসে অ্যানা খবরই শুনে সেদিন সে যে মহিলাকে দোকানে সাহায্য করেছিল, যার পিঠে আঘাতের দাগ ছিল, তার ব্যাপারে রিপোর্টে বলা হয় সেই মহিলা নিজের স্বামীর গাড়ির সামনে ঝাঁপ দিয়েছে, এতে করে সে মারা গেছে। ঠিক তখনই অ্যানার এক সহকর্মী তাকে ফোন করে। সে জানায় আমরা সবাই তার ফিউনারেলে যাচ্ছি, কারণ উনি আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ক্লায়েন্টদের মধ্যে একজন ছিলেন। অ্যানা খবরটা পেয়ে একদম ভেঙে পড়ে। সে নিজেকে দোষারোপ করতে থাকে। সে মনে করে মহিলাটি যে নিঃশব্দে সাহায্য চাইছিল সেটা তো সে বুঝেই উঠতে পারেনি। এরপর তার মনের মধ্যে এক অচেনা ভয় কাজ করতে শুরু করে। সে সাথে সাথে তার মাকে ফোন করে নিশ্চিত হয় মা ঠিক আছে কিনা। এরপর সে সুকে ফোন করে, কিন্তু সু তখন তার ফোন ধরে না। এতে করে অ্যানা সুয়ের জন্য অনেক ভয় পেয়ে যায়। অ্যানা সিদ্ধান্ত নেয় সে এখনই সুয়ের কাছে যাবে। অ্যানা যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন জিন তাকে বলে এই মহিলাটি সারা জীবন এত কষ্ট সহ্য করার কোনো দরকারই ছিল না, এর থেকে বরং তার উচিত ছিল তার স্বামীকেই শেষ করে ফেলা। আর এই কথাটা অ্যানার মাথায় কিছুটা গেঁথে যায়। এরপর অ্যানা দৌড়ে সুয়ের বাসায় যায়। ভিতরে ঢুকতেই সে দেখতে পায় সু নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। সু তাকে দেখে কাঁদতে কাঁদতে বলে, আমি আর বাঁচতে পারবো না। আমি জানি আমার হাজবেন্ড একদিন আমাকে মেরেই ফেলবে, তাই আমি চাই তার হাতে শেষ হওয়ার আগে আমি নিজেই
নিজেকে শেষ করে ফেলতে। এনা তখন তাকে জড়িয়ে ধরে বলে, না এভাবে না, আমরা মরছি না, বরং আমরা ওকে শেষ করব। এইখানে গল্পটা আবার শুরু থেকে শুরু হয়। এইবার আমরা গল্পটা আবার দেখবো সুয়ের দিক থেকে। যখন সু প্রথমবার এনাকে কল করেছিল, সে এনাকে তখন কল করেছিল আসলে তাকে শেষবারের মতো দেখার জন্য, কারণ তার প্ল্যান ছিল তার হাজবেন্ডের অত্যাচার থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার। তার ঠিক আগের দিন সে তার মাকে নিয়ে পুরো দিন বাইরে ঘুরেছিল, কিন্তু তার শেষ রক্ষাটা হয় না। ফ্লাইটের জন্য যখন সে অপেক্ষা করছিল, তখন হঠাৎ করে তার হাজবেন্ডের মেসেজ আসে, একটা ভিডিও যেখানে দেখা যাচ্ছে তার হাজবেন্ড তার অসুস্থ মাকে আঘাত করছে। অর্থাৎ সুয়ের হাজবেন্ড তার পালানোর ব্যাপারটা কোনো মতে জেনে যায়। এই ভিডিওটা দেখার পর সে বারবার তাকে ফোন করে, কিন্তু সে ফোন ধরে না। সু মানসিকভাবে ভেঙে পড়ে, তবুও সামনে আগানোর চেষ্টা করে। ঠিক তখনই তার কাছে আবার ফোন আসে। তাকে বলা হয় এখন থেকে মাত্র তার কাছে 2 ঘন্টা সময় আছে আবার বাসায় ফিরে আসার। সু কলটা পেয়ে দৌড়ে বাড়ি ফিরে আসে। বাসার ভিতরে ঢুকতেই সে দেখতে পায় তার প্রিয় পোষা বিড়ালের নিথর দেহটা সেখানে পড়ে আছে। তার হাজবেন্ড তার শাস্তি স্বরূপ এই কাজটা করেছে। সু এটা দেখে চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু দরজায় হাজবেন্ডের চাবির শব্দ শুনতে তার পুরো শরীর জমে যায়। একটু পরে তার সাথে কি হবে সেটার জন্য সে নিজেকে প্রস্তুত করতে থাকে। তার হাজবেন্ড ভেতরে ঢুকেই তাকে ফুলের তোড়াটা এমন ভাবে দেয় যেন কিছুই হয়নি। এখানে আমরা জানতে পারি তার হাজবেন্ডের ওসিডি আছে। সে কোনো কিছুই একটু এদিক সেদিক হতে সহ্য করতে পারে না, আর সে চায় তার ওয়াইফও যেন এমনটাই করে। সে তার হাত ধরে শান্তভাবে তাকে বেডরুমে নিয়ে যায় আর জোরে মিউজিক বাজিয়ে সুকে মারতে থাকে। এত কিছুর পর সুয়ের ভেতরে কোনো অনুভূতি বাকি থাকে না। পরের দিন সু তার জন্য জুস বানিয়ে তার কাছে নিয়ে যায়। এখানে আমরা দেখতে পারি সে শুধু সুয়ের উপর নির্যাতনই করে না, তার আসলে মানসিক সমস্যা আছে, আর সেটা কোনো মতেই কন্ট্রোল করতে পারে না। ট্রে ঠিক মাঝখানে গ্লাসটা রাখা হয়েছে কিনা এটা নিয়েও সে রেগে ওঠে। এরপর সে সুয়ের কাঁধের ক্ষত দেখে আর সেখানে ওষুধ লাগিয়ে দেয়। সু তখন তার কাছে ক্ষমা চায়। তার হাজবেন্ড বলে, তুমি যেখানেই যাও আমি তোমাকে ঠিক খুঁজে বের করব। সে এটা বলে সেখান থেকে চলে গেলে সু তার লুকানো অ্যান্টি ডিপ্রেশনের পিল খায়। এরপর সে অ্যাপার্টমেন্টের ভেতরেই নিজের বানানো ছোট গোপন রুমে গিয়ে শুয়ে পড়ে, আর একটু পর সেখানে আস্তে আস্তে ঘুমিয়ে যায়। হঠাৎ ঘুম ভাঙতেই সে দেখতে পায় তার হাজবেন্ডের প্রায় চলে আসার সময় হয়ে গেছে, আর সে এখনো রাতের খাবারই তৈরি করেনি। সে এতে করে অনেক ভয় পেয়ে যায় আর এদিক সেদিক দৌড়াতে থাকে। একটু পরে তার হাজবেন্ড চলে আসে, আর তার হাজবেন্ড কিছু বলার আগেই সে কাঁপতে কাঁপতে তার কাছে ক্ষমা চাইতে থাকে। তার হাজবেন্ড তাকে বলে, আমার কাছে আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই বলেই সে লিডিং রুমে একটা ক্যামেরা বসিয়ে দেয়। এরপর ডিনার করতে করতে সে সুকে বলে, গত সপ্তাহে আমার জন্য তোমার মিসক্যারেজ হয়েছিল, সরি। এর পরের মুহূর্তে সে হঠাৎ রেগে গিয়ে টেবিল উল্টে দিয়ে বলে, এই সব দোষ তো তোমার। তুমি যদি আমাকে আগে বলতে যে তুমি প্রেগনেন্ট, তাহলে তো এইসব কিছুই হতো না। এছাড়া আমি তো তোমার পেটে তেমন জোরেও আঘাত করিনি। এই থেকে আমরা বুঝতে পারি সু কতটা নির্যাতনের শিকার হচ্ছে, আর সে কেনই বা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিল। যাই হোক, সু আবার তার কাছে ক্ষমা চায়। সে বলে সে নিজেও জানতো না যে সে প্রেগনেন্ট ছিল। এটা শুনে তার হাজবেন্ড বলে, কোনো ব্যাপার না, তুমি জানো তো আমি তোমাকে কতটা ভালোবাসি। সু আস্তে করে বলে, হ্যাঁ আমি জানি। এরপর সু অ্যানাকে ফোন করে। সু তখন অনেক কষ্টে ছিল, কিন্তু অ্যানা ফোনটা রিসিভ না করে সে সাথে সাথে ফোনটা কেটে দেয়। পরদিন সু তার মায়ের জিনিসগুলো গুছিয়ে রাখছিল। সন্ধ্যায় তার হাজবেন্ড ডিনার করতে করতে বলে, আমি আজকে অ্যানাকে শপে দেখেছি, ও খুবই বিরক্তকর, খেয়াল রাখবে ও যেন সবসময় তোমার আশেপাশে না থাকে, ওকে আমার একদমই সহ্য হয় না। এরপর সে সুকে উপহার হিসেবে তার কিনা সেই জিনিসটা দেয়, যার জন্য সে অ্যানার শপে গিয়েছিল। সু গিফটটা পেয়ে তার সামনে খুশি হওয়ার ভান করে। এরপরে সেটা যেমনটা তেমনই আলমারিতে রেখে দেয়। আমরা দেখতে পারি সেখানে আগে থেকে অনেক গিফট সাজানো ছিল। এই গিফটগুলো আসলে প্রতিটা আঘাতের হিসাব। প্রতিবার তার হাজবেন্ড তাকে এমন মারধরের পর তাকে একটা করে উপহার দেয়। এরপরে সে এসে সুকে বলে তারা এখন বাইরে যাবে, সেজন্য রেডি হয়ে নেয়। আর বাইরে যাওয়ার জন্য সে নিজে থেকেই সুয়ের জন্য পোশাক বেছে দিতে থাকে। সু যখনই নতুন কিছু পরে দেখায়, তার শরীরে আঘাতের দাগগুলো বের হয়ে আসে। শেষমেশ তার হাজবেন্ড এমন একটা পোশাক খুঁজে পায় যেটা তার সবগুলো দাগ ঢেকে দিবে। এরপরে তারা তার মায়ের একটা শোতে যায়, যেখানে তার মা একটা ইনফ্লুয়েন্সার হিসেবে ডোমেস্টিক ভায়োলেন্স এই টপিকটা নিয়ে লেকচার দিচ্ছিল। তার কথা থেকে জানা যায় সেও তার হাজবেন্ডের কাছে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে। তার হাজবেন্ড নাকি তাকে প্রতিবার অনেক মারধরের পর নতুন নতুন গিফট এনে দিতেন। এই থেকে আমরা বুঝতে পারি তার ছেলে এইসব দেখে বড় হয়েছে, আর পরবর্তীতে একদম তার বাবার মতো হয়েছে। সে তার লেকচারে বলে নারীদের একে অপরকে সাপোর্ট করা উচিত, এই ধরনের নির্যাতন বন্ধ করা দরকার। আর সেই সময় সেখানে উপস্থিত তার মানসিকভাবে বিকৃত ছেলে গর্বের সঙ্গে এই সব কথাগুলো শুনছিল, যেন সেই কথাগুলোর সাথে একদমই রিলেট করে না। সেও যেন এই কথাগুলোর সাথে একমত। একবার এক ঘটনার পর সু সাহস জোগাড় করেছিল। সে নিজের সমস্ত আঘাতে মেডিকেল রিপোর্ট তৈরি করে। এরপর সেগুলো নিয়ে পুলিশ স্টেশনে যায় অভিযোগ জানাতে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেখানে তার সামনে পড়ে যায় তার হাজবেন্ডের বোন ইয়ং। সে নিজেও একজন বড় পুলিশ অফিসার। তাকে সেখানে দেখে সু ভয়ে অস্থির হয়ে পড়ে আর সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। কিন্তু ভুলবশত একজন ডিটেকটিভ তার মেডিকেল রিপোর্টগুলো তুলে নেয়, আর সেখান থেকে ইয়ং রিপোর্টটা পড়ে ফেলে,
রিপোর্টটা পড়ে সে সবকিছু বুঝে যায়। এরপর সে সুয়ের পিছনে বাড়ি চলে আসে। ইয়ং একটু ব্যঙ্গ করে সুকে বলে, তো তুমি নাকি এখানে তোমার এক বন্ধুর অভিযোগ করতে এসেছো, তাকে গিয়ে বলে দিও নিজের পার্সোনাল প্রবলেম গুলো ঘরেই মেটাতে, কারণ এইসব করে তো কোনো লাভ নেই, কোর্টে গিয়ে এইসবের কোনো বিচার পাবে না। এখানে ঠিক ভুল বলে কিছুই নেই, সবই ক্ষমতার খেলা। ইয়ং ভালোভাবেই জানতো তার ভাই সুকে মারধর করে, তবুও সে তার ভাইয়ের পক্ষ নেয়। সেই ঘটনার পর সেদিন রাতে সু সবার সাথে ডিনার করতে বসে। খাবার নিতে গিয়ে হাতের একটা কালশিটে দাগ সবার চোখে পড়ে যায়, যেটা দেখে তার শাশুড়ি জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, কোথাও লেগেছে নাকি? এরপর ছেলেকে উদ্দেশ্য করে বলে, বাবা তুমি কি তোমার ওয়াইফের খেয়াল রাখছো না? ওর কি হয়েছে, ওকে ঠিক করো। আসলে এই সবকিছু ছিল তার নাটক। সেও ভালো করে জানতো যে তার মানসিকভাবে বিকৃত ছেলে তার ওয়াইফের উপর নির্যাতন করে, কিন্তু এইসব জেনেও সে না জানার ভান করে। এর একটু পর ইয়ং এসে সেখানে ডিনারে যোগ দেয়। সে সুয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে, এখন শরীর কেমন লাগছে তোমার, ঠিক আছো এখন? তার ভাই এই প্রশ্নটা শুনে অবাক হয়ে যায়, আর এর জন্য সে বাসায় ফেরার পর সুকে জেরা করতে শুরু করে। সু অনেক কষ্ট করে তাকে শান্ত করে। এই কিছুক্ষণ পর সু বলে সে কিছু জুস কিনতে বাইরে যাবে। তার হাজবেন্ড তাকে হুঁশিয়ারি দেয় সে যেন তাড়াতাড়ি চলে আসে। সু সেখান থেকে বেরোনোর পর সে ফ্রিজ খুলে দেখে জুসের বোতলগুলো ঠিকভাবে লাইনে রাখা নেই, আর এতটুকু কারণের জন্য বাসায় ফেরার পর সে সুকে আবার মারধর করে। এর পরের দিন সু আবার তার জন্য জুস বানায়, কিন্তু তার হাজবেন্ড তখন আরো খিটখিটে মেজাজে ছিল, কারণ তার স্টক ইনভেস্টমেন্টে অনেক লস হচ্ছিল। তার হাজবেন্ড সেদিনের মতো অফিসে চলে যাওয়ার পর তার কাছে অ্যানার ফোন আসে, কিন্তু সে অ্যানার ফোনটা রিসিভ করে না, আর তার মুখ জোরে আঘাতের অনেক দাগ ছিল। এর পরপরই সু একটা মেসেজ পায় যেখানে লেখা ছিল তার পার্সেলগুলো এসে গেছে। বাইরে গিয়ে সে দেখে অ্যানা তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। সু সেদিন তাড়াতাড়ি করে অ্যানাকে ভিতরে ঢুকায়, আর সাথে সাথে ক্যামেরার কারণে সুকে নিয়ে যায় তার সিক্রেট রুমে। অ্যানা তার এই অবস্থা দেখে অনেক অবাক হয়ে গিয়েছিল। সু বারবার তাকে বলে যাচ্ছিল তার সাথে এমন কিছুই হয়নি, সে শুধু পড়ে গিয়েছিল, এই দাগ সেখান থেকেই। এরপর সে অ্যানাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ তার হাজবেন্ড মেসেজ করেছিল সে সেদিন তাড়াতাড়ি বাসায় ফিরবে। তাকে সেখান থেকে পাঠানোর আগে সু অ্যানাকে অনেক অনুরোধ করে সে যেন কাউকে কিছু না বলে। এরপর তার হাজবেন্ড বিরক্ত হয়ে বাসায় ফিরে আসে। সেদিন সে তার কাজ নিয়ে অনেক বেশি স্ট্রেস ছিল, যার জন্য সে সুকে মারধরে কোনো মুডে ছিল না। বাসায় এসে সে সরাসরি ঘুমিয়ে পড়ে। একদম একটা অদ্ভুত শান্ত রাত। সেদিন রাতেই অ্যানা সুকে মেসেজ পাঠায়। অ্যানা বলে, কিছুদিন যাব তোমার থেকে দূরে থাকার জন্য অনেক বেশি দুঃখিত, আমার তোমার খোঁজ নেওয়া দরকার ছিল। তারপর সে তাদের দুইজনের পুরনো ছবিগুলো তাকে পাঠাতে শুরু করে, যেখানে তাদের অতীতের স্মৃতি ছিল। সু ছবিগুলো দেখে সবকিছু মনে করতে থাকে, যখন সে সত্যিকার অর্থেই বেঁচে ছিল। একাকী দিনগুলো, সুখের মুহূর্তগুলো, আর সবসময় একসঙ্গে থাকার সময়গুলো। সব মেসেজ পড়ার পর সু সেগুলো ডিলিট করে দেয়, আর সেদিনের মতো ঘুমিয়ে পড়ে। পরের দিন তার হাজবেন্ড তাকে নিয়ে যায় একটা আর্ট এক্সিবিশনে, যেটা তার অফিসের এক লেডি আয়োজন করেছিল। গ্যালারিতে গিয়ে সু একের পর এক ড্রিঙ্ক করতে শুরু করে। এরপর সে মাতাল অবস্থায় এদিক সেদিক ঘুরে বেড়ায়, আর মনে করতে থাকে নিজের পুরনো দিনগুলো, যখন তার মধ্যে অনেক স্বপ্ন ছিল নিজের প্যাশনকে নিয়ে বাঁচার। তখন সে মন খুলে পেইন্টিং করতো। তার মনে পড়ে যায় সেই দিনটার কথা, যেদিন তার হাজবেন্ড জানতে পেরেছিল তার নিজের আর্ট এক্সিবিশন অনেক সফল হয়েছে, যার জন্য তাকে ইতালিতে আর্ট প্রদর্শন করার জন্য ডাকা হয়েছিল। তার স্বামী যখন জানতে পারে সে ইতালিতে যাওয়ার অফারটা একসেপ্ট করে নিয়েছে, সে রেগে গিয়ে সেদিন তাকে অনেক মারধর করে, আর তাকে সেদিনই বাইরে কোথাও যাওয়া পুরোপুরি নিষেধ করে দেয়। শুধু তাই না, তাকে জোর করে তার আর্ট ছাড়তেও তাকে বাধ্য করা হয়। বর্তমানে সু অনেক বেশি ড্রিঙ্ক করা অবস্থায় সে মহিলার একটা ছবি নিয়ে অনেক সমালোচনা করতে থাকে। তখন সেখানে তার হাজবেন্ড এসে তাকে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সে মহিলাটি অনেক বেশি রেগে যায় আর সুকে চড় মেরে বসে। তার হাজবেন্ড এগিয়ে এসে সুয়ের পক্ষ থেকে ক্ষমা চায়। সে তাকে টানতে টানতে সেখান থেকে সরিয়ে নিতে চায়, কিন্তু সু আবার সেখানে ফিরে আসে তার কাছে ক্ষমা চাইতে। আর ঠিক তখনই সে হুচট খেয়ে সেখানে রাখা ডাইনিং টেবিলের উপরেই পড়ে যায়। এরপর সবাই তার দিকে তাকিয়ে থাকে। এরপর তার হাজবেন্ড জোর করে তাকে বাড়ি টেনে নেয় আর গাড়িতে ঠেলে ঢুকিয়ে দেয়। এরপর সে গাড়ি চালায় সর্বোচ্চ গতিতে, এমনকি সে সুকে সিট বেল্ট পর্যন্ত পরার সুযোগ দেয় না। সু একদম মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। ঠিক সেই মুহূর্তে সু বুঝতে পারে এমন করে চলতে থাকলে সে আর বেশি দিন বাঁচবে না। সে রাতে সে বাসায় ফিরে ব্যালকনিতে বসে ভেঙে পড়ে আর হাউমাউ করে কাঁদতে থাকে। তার মাথায় ভয়ঙ্কর চিন্তা আসে, নিজের জীবন শেষ করে দেওয়ার কথা পর্যন্ত সে চিন্তা করতে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই অ্যানা সেখানে এসে হাজির হয়। সে সেই সুকে জড়িয়ে ধরে আর বলে, তুমি টেনশন নিও না, আমি সব প্ল্যান করে ফেলেছি, এবার আমরা ওকে সরিয়ে দিব। এই একটু পরই সুয়ের হাজবেন্ড বাসায় ফিরে আসে। অ্যানা তাড়াতাড়ি করে আলমারির ভিতর লুকিয়ে পড়ে। সুয়ের হাজবেন্ড এসেই সুকে টেনে হিস্ট্রে বেডরুমে নিয়ে যায় আর তাকে সেখানে মারধর করতে থাকে, আর রাগে চিৎকার করে বলতে থাকে, সেখানে আমি আজকে গিয়েছিলাম একটা বিজনেস ডিলের জন্য, আর সেই ডিলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আজ পর্যন্ত যা যা করেছি সবকিছু কিছুই না, এরপর আমি যা করবো সেটা তার চেয়েও ভয়ঙ্কর হবে। আর এই সব কিছু আলমারির ভেতর থেকে অ্যানা শুনতে পায়। সে বিশ্বাসই করতে পারছিল না এই লোকটা সুয়ের উপর
এত ভয়ঙ্করভাবে টর্চার করে। সে রেগে গিয়ে রুম থেকে বেরিয়ে যেতেই অ্যানা আলমারি থেকে বের হয়ে আসে। সু ততক্ষণে পুরোপুরি ভেঙে পড়েছিল। কান্না করতে করতে বলে অ্যানাই এখন একমাত্র মানুষ যে কিনা তাকে বাঁচাতে পারে। এই সবকিছু ঘটার পর তারা আর দেরি করে না, তারা নিজেদের পরিকল্পনা শুরু করে দেয়। আর সেই পরিকল্পনা মাফিক সেই রাতেই সু আবার নিজের জীবন শেষ করার চেষ্টা করে। শব্দ শুনে তার হাজবেন্ড আতঙ্কিত হয়ে রুমে ঢুকে পড়ে। সু তাকে সেখানে দেখে বলে, যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখতে চাও তাহলে বাসায় লাগানো সব ক্যামেরা খুলে ফেলো। সু এর হাজবেন্ডেরও কিছুই করার থাকে না, সে তার কথা মতো ক্যামেরাগুলো খুলে ফেলে। সু কাঁচি দিয়ে নিজের দিকে আঘাত করতে চায়, কিন্তু তার হাজবেন্ড কাঁচিটা ছিনিয়ে নেয় এবং একটা লাঠি দিয়ে ক্যামেরাগুলো ভেঙে ফেলে। এভাবে সু এর পরিকল্পনা সফল হয়। এরপর সে অ্যানাকে মেসেজ পাঠায়, তোমার কথা মতো সবকিছু প্রস্তুত, আমরা পারবো, আমরা যথেষ্ট স্ট্রং। এরপর অ্যানা যায় জিনের কাছে। রেস্টুরেন্টে জিন যেমনটা বলেছিল ওই নির্যাতিত নারীটির উচিত ছিল তার স্বামীকে মেরে ফেলা, এই কথাটা নিয়েই সে তার সাথে মুখোমুখি হয়। অ্যানা জিনকে বলে সে এই কথার সাথে একমত না, কারণ সরকার তাকে গ্রেপ্তার করতে পারে। জিন শান্ত গলায় জবাব দেয়, যদি হাজবেন্ডই না থাকে তাহলে সরকারও থাকবে না। কথা শেষে তারা একসঙ্গে খেতে বসে, কিন্তু অ্যানা বলে তার একটু কাজ আছে, আর এটা বলে সে তখন বেরিয়ে যায়। বাইরে বের হতেই তার আবার সেই ডেলিভারি ছেলেটার সাথে দেখা হয়, আর তাকে সেখানে দেখেই সে জিনের জন্য সেখানে অপেক্ষা করতে থাকে। জিন যখন আসে তখন অ্যানা বলে তার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, সে এখন জিনের সাথে খাবার খেতে পারে। রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় অ্যানা আবার ডেলিভারি ছেলেটাকে দেখতে পায়। সে খেয়াল করে ডেলিভারি ছেলেটা পুলিশের হাত এড়িয়ে পালানোর চেষ্টা করছে। এটা বুঝতে পেরে অ্যানা জিনকে জিজ্ঞেস করে, এই লোকটা কি অবৈধভাবে এই দেশে আছে? জিন বলে হ্যাঁ, তার কোনো পাসপোর্ট নেই, সে চায়না থেকে কার্গো জাহাজে লুকিয়ে এখানে এসেছে। এরপর অ্যানা তাকে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে, আর তাকে না বলে গোপনে তার কিছু ভিডিও রেকর্ড করে ফেলে। সে ভিডিওগুলো সুকে গিয়ে দেখায়। সু সেগুলো দেখে শিউরে উঠে, কারণ লোকটার মুখ তার হাজবেন্ডের সঙ্গে অনেকটা মিলে যায়। অ্যানা বলে এখন শুধু এই লোকটাকে চীনে পাঠানোর একটা অজুহাত দরকার। তারা সিদ্ধান্ত নেয় এই লোকটাকে তারা প্ল্যানে ব্যবহার করবে। অ্যানা ডেলিভারি ছেলেটাকে থামায়। অ্যানা সেই লোকটাকে বলে সে তাকে একটা নকল পাসপোর্ট দিতে পারবে, এছাড়াও চীনে যাওয়ার সব ব্যবস্থা করবে, সাথে তাকে মোটা অঙ্কের টাকাও দিবে। কিন্তু এই সব কিছুর জন্য তার কিছু নির্দেশ মানতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। লোকটা এই অফারটা পেয়ে হতভম্ব হয়ে যায়। এমন কি কাজ যার বদলে তাকে বৈধভাবে চায়না পাঠানো হবে, এমনকি টাকাও দেওয়া হবে? এত কিছু ভেবে সে শুধু একটা প্রশ্নই করে। সে অ্যানাকে জিজ্ঞেস করে, যার পরিচয় আমি ব্যবহার করব সে কি এখনো বেঁচে আছে? পাশেই বসে থাকা সু আতঙ্কে কাপটা ফেলে দেয় আর সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু অ্যানা তখনও একদম শান্ত থাকে, আর সে বলে হ্যাঁ অবশ্যই সে বেঁচে আছে। এদিকে সু এর হাজবেন্ড যখন অফিসে আসে সে তার ম্যানেজারের কথা শুনে ফেলে। ম্যানেজার ফোনে কাউকে বলছিল সু এর হাজবেন্ডকে ডিল থেকে সরিয়ে অন্য কাউকে বসানো হবে, কারণ সেদিন সেই আর্ট এক্সিবিশনে সু এর জন্য তার ক্লায়েন্টটা মিস হয়ে গিয়েছিল, আর সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটা জানতে পেরে সুর হাজবেন্ড অনেক রেগে যায়। অফিসে গিয়ে সে সেই ক্লায়েন্টের প্রোফাইল খুলে ঘাঁটতে থাকে, আর সেখানেই সে অ্যানা যেই স্টোরে কাজ করে তার সাথে তার একটা ছবি দেখতে পায়। এরপরে সে সেই দিনের সিকিউরিটি ফুটেজগুলো চেক করে, সেখানে সে দেখতে পায় অ্যানা আলমারির ভিতরে লুকিয়েছিল। এরপর সে বাসায় ফিরে সুকে বলে আজ আমরা বাইরে খেতে যাব, এবার তুমি তোমার নিজের ইচ্ছে মতো সাজতে পারো। সু সেখান থেকে চলে যাওয়ার পর সে সুয়ের ফোনটা নেয়, আর সুয়ের অগোচরে অ্যানাকে মেসেজ করে সে যেন রেস্টুরেন্টে সুয়ের সাথে দেখা করতে আসে। এরপর তারা দুইজন যখন রেস্টুরেন্টে যায় তার কিছুক্ষণ পর অ্যানাও সেখানে আসে। অ্যানা সেখানে গিয়ে জানতে পারে তাকে সেখানে সুয়ের হাজবেন্ড ডেকেছে। এটা জানতে পেরে তারা দুইজনই অনেকটা ভয় পেয়ে যায়। এরপরই সুয়ের হাজবেন্ড ইচ্ছে করে সুয়ের উপর ড্রিঙ্ক ফেলে দেয়। সু সেটা পরিষ্কার করতে ওয়াশরুমে চলে যায়, আর এই সুযোগে সুয়ের হাজবেন্ড অ্যানাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে আমি জানি সেদিন তুমি আলমারিতে লুকিয়েছিলে, কিন্তু আমি তোমাকে সত্যটা বলতে চাই, তুমি আসলে তোমার বান্ধবীকে ভালোভাবে চিনো না। সে এখন মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। কিছুদিন আগে বাচ্চা হারানোর আর তার মার অসুস্থতার ধাক্কা সে নিতে পারেনি, এইসবের কারণে সে এখন আর্ট করাও ছেড়ে দিয়েছে। কিন্তু অ্যানা তার এইসব কোনো কথাই বিশ্বাস করে না। অ্যানা বলে কেউ অসুস্থ হলেই তাকে মারতে হবে। এটা শুনে তার হাজবেন্ড হুমকি সুরে বলে যেটা তোমার বিষয় না সেখানে নাক গলিও না। অ্যানা তখন জবাব দেয় মানে আজ রাতেও কি আপনি তাকে মারবেন? এর উত্তরে তার হাজবেন্ড একটা বিকৃত হাসি দেয়। এর মধ্যে সুহু সেখানে ফিরে আসে। তার হাজবেন্ড এমন ভান করে যেন কিছুই হয়নি, সাথে সাথে কথা ঘুরিয়ে কাজের বিষয়ে আনে। সে সুকে বলে আমার সেই ক্লায়েন্টের কাছে তোমাকে আর মাফ চাইতে হবে না, কারণ তোমার এই কাজটা সহজ করে দিতে তোমার বান্ধবী এসে গেছে। আমি জানতে পেরেছি সে ওই ক্লায়েন্টকে খুব ভালোভাবে চিনে, তাই আমার বিশ্বাস তোমার এই ভুলটা সে শুধরে দিতে পারবে। তার হাজবেন্ডকে আপাতত সামাল দেওয়ার জন্য অ্যানাও তাতে রাজি হয়ে যায়। সে ওই ক্লায়েন্টের সাথে গিয়ে দেখা করে। এই ক্লায়েন্টটিকে সে একবার অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছিল, তাই সেই ক্লায়েন্টটাও তার কথা রাজি হয়ে যায়। সে অ্যানার কথা মতো সুর হাজবেন্ডের সাথে গিয়ে দেখা করে, আর তার দেওয়া সেই ডিলটাও ফাইনাল করে দেয়। সেই ক্লায়েন্টটি বলে আমাকে ধন্যবাদ দিয়ে কোনো লাভ নেই,
আমি এই ডিলটা শুধু অ্যানার জন্য ফাইনাল করেছি। ডিল ফাইনাল হওয়ার পর সুয়ের হাজবেন্ড অ্যানার কাছে একটা মেসেজ পাঠায়, যেখানে লেখা ছিল, তুমি সবসময় নিজের জায়গা চিনে রেখো, আর মনে রেখো যদি আমি হ্যাপি থাকি তাহলে তোমার বান্ধবীও হ্যাপি থাকবে, আর আমাদের দাম্পত্য জীবনে কখনো হস্তক্ষেপ করতে আসবে না। এর পরের দিন অ্যানা সেই ডেলিভারি লোকটার ফোন পায়। সেই ডেলিভারি লোকটা অ্যানাকে জানায় সে রাজি, সে কাজটা করবে, কারণ জার্নিতে থাকা তার ছেলে আর ফ্যামিলিকে সে খুব মিস করছে। এরপর সে অ্যানার সঙ্গে দেখা করে, তার গাড়িতে উঠিয়ে, এবং অ্যানা তাকে ফ্যাক্টরিতে নিয়ে যায়। গাড়ি থেকে নামতেই তাদের দুইজনকে একসাথে জিন দেখে ফেলে। জিন যখন সে লোকটার কাছে জানতে চায় তার সাথে সে লোকটা কে ছিল, সে জানায় তার গ্রামের একজন পরিচিত লোক ছিল সে। এরপর সে শেভ করে, ফর্মাল পোশাক পরে এবং প্ল্যান অনুযায়ী নিজেকে প্রস্তুত করে। এরপরে বাইরে সে অ্যানার সঙ্গে দেখা করে। অ্যানা বলে তার চুলে কিছু লেগে গেছে, আর সেটাই সে সরিয়ে দিতে থাকে। ঠিক সেই সময়ই ইয়ং সেখান দিয়ে যাচ্ছিল, আর তাদের দুজনকে একসাথে দেখে তার মাথায় সন্দেহ তৈরি হয়। সে মনে করতে থাকে অ্যানা হয়তো তার ভাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছে। তাদের উপরে রাগ দেখিয়ে সে সেখান থেকে চলে যায়। এদিকে সু আর অ্যানা তাদের প্ল্যান চালিয়ে যায়। তারা ঠিক করে তার হাজবেন্ডের অফিস মিটিং এর পরই তারা কাজটা সারবে, কারণ সে মিটিং এর পর সে সবসময় ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এবং সাথে সাথে ঘুমিয়ে পড়ে। অ্যানা সেই ডেলিভারি লোকটার সাথে দেখা করে এবং তাকে প্রথম কিস্তি টাকা দেয়, আর কবে সেই কাজটা করা হবে সেই দিনটাও তাকে জানিয়ে দেয়। এদিকে সেই ডেলিভারি লোকটা সহ ফ্যাক্টরির সব কর্মচারী একসাথে জিনের সঙ্গে বসে খাচ্ছিল। জিন খেয়াল করে যে অ্যানা ফোন করতেই ডেলিভারি ছেলেটা ফোনটা লুকিয়ে ফেলছে, একপাশে সরে গিয়ে আলাদাভাবে কথা বলছে। তখন সেখানে থাকা একজন কর্মচারী বলে এই লোকটা নাকি শীঘ্রই নিজের দেশ চায়নায় ফিরে যাবে, দেখে মনে হচ্ছে টিকিটের জন্য টাকা জমিয়ে ফেলেছে সে। এইসব জানতে পেরে জিনের সন্দেহ আরো বেড়ে যায়। এদিকে ফোনে অ্যানা তাকে বলে সব কাজ শেষ করে সে যেন প্রস্তুত থাকে, বিশেষ করে জিনের সামনে যেন সে খুব সাবধানে আচরণ করে, কারণ জিন খুব চালাক, সে খুব সহজে সবকিছু বুঝে ফেলে। এরপর অ্যানা তার কোচের কাছে যায়। সে বলে সে সেলফ ডিফেন্স আরো ভালোভাবে শিখতে চায়, যাতে করে সে সব বিপদ মোকাবেলা করতে পারে। এদিকে সু তার হাজবেন্ডের কাছে অনুমতি চায় অ্যানাকে সাথে নিয়ে তার মার হসপিটালে তার মাকে দেখতে যাবে। তার হাজবেন্ডও রাজি হয়ে যায়, কারণ অ্যানার জন্য সে কিছুদিন আগে সে ডিলটা ক্লোজ করতে পেরেছিল। তার স্বামীর অফিস মিটিং চলাকালীন সু আর অ্যানা একসাথে দেখা করে এবং দুজন একসঙ্গে পাহাড়ে যায়। সেখানে তারা একটা গর্ত খোঁড়ে, কাজ শেষ করে আবার তারা ফিরে আসে। এদিকে সুয়ের স্বামী জিপিএস চেক করে দেখে সুয়ের যে জায়গায় যাওয়ার কথা ছিল, মানে তার মায়ের নার্সিং রুমে, সে তো সেখানে যায়নি। এই ঠিক সাথে সাথেই তার ফোনে একটা মেসেজ আসে, যেখানে সে দেখতে পায় তার নামে চীনের তেহরানে যাওয়ার একটা বিমানের টিকিট বুক করা হয়েছে। সে বুঝতে পারে এই কাজটা সুয়ের, আর এটা বুঝতে পেরে সে ভীষণ রেগে যায় এবং সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা দেয়। এদিকে অ্যানা আর সু দড়ি দিয়ে কিভাবে তাকে শেষ করা যায় সেটা প্র্যাকটিস করছিল। তখনই হঠাৎ করে সুয়ের হাজবেন্ড রেগে মেগে সেখানে চলে আসে। তারা এটার জন্য একদমই প্রস্তুত ছিল না। তাকে দেখে প্রথমে সু রুম থেকে বের হয়। সুয়ের হাজবেন্ড তখন অনেক রেগেছিল। সে তাকে টিকিটের ব্যাপারে জিজ্ঞেস করে আর তার গায়ে হাত তুলতে যায়। তখন অ্যানাও ভিতরের রুম থেকে বের হয়ে আসে। তাদের দুজনকে সেখানে দেখে তার হাজবেন্ডের অনেক সন্দেহ হয়। সে রুমের ভেতরে গিয়ে সব জায়গায় তল্লাশি করতে থাকে, আর শেষমেশ বালিশের নিচে সে রশিটা খুঁজে পায়। অ্যানার হাজবেন্ড বুঝতে পারে তাদের প্ল্যানটা কি ছিল। এরপর সে দড়ি দিয়ে সুয়ের গলা চেপে ধরে। অ্যানা আসে তখন তাকে বাঁচাতে। এরপরে তাদের তিনজনের মধ্যে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হতে থাকে। অ্যানা তার মার্শাল আর্ট দিয়ে অনেক চেষ্টা করছিল সুয়ের হাজবেন্ডকে কাবু করার, কিন্তু সুয়ের হাজবেন্ড তাদের দুজনের উপরে ভারী পড়ছিল। এক পর্যায়ে সুয়ের হাজবেন্ড অ্যানাকে প্রায় মেরেই ফেলছিল। সেই সময় পিছন থেকে সু এসে তার মাথায় জোরে একটা আঘাত করে, সেই উপহারটা দিয়েই যেটা তার হাজবেন্ড তাদের বিয়ের শুরুর দিকে সুকে দিয়েছিল। সু তখন নিজের উপর পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর একটার পর একটা তার উপর আঘাত করতে শুরু করে, যতক্ষণ পর্যন্ত না রক্তে তার মুখ লাল হয়ে যায়। এরপর অ্যানা এসে তাকে শান্ত করে। অ্যানা তাকে বোঝায় প্ল্যান সব ঠিকই আছে, সবকিছু এখনো আমাদের নিয়ন্ত্রণে আছে, তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। এরপর তারা খুব সাবধানে তার বডিটা একটা সুটকেসে ঢোকায়। এরপর সেই সুটকেসটা ভেতরে রেখে দেয়, যাতে করে ভেতরের অবস্থা সেটেল হয়। কিছুক্ষণ পর তারা সুটকেসটা বের করে ঘটনাস্থল পরিষ্কার করে। সু যে জিনিসটা দিয়ে তাকে আঘাত করেছিল সেটা পরিষ্কার করতে গিয়ে সে আবেগে ভেঙে পড়ে। সে দেখতে পায় ওটার গায়ে একটা তারিখ খোদাই করা ছিল, যেটা ছিল তার বিয়ের তারিখ আর তার জীবনের সব থেকে বড় ভুলের দিন। এরপরে সে কাপড়গুলো ধুয়ে দেয়। বাথরুম থেকে বেরিয়ে দেখে পুরো ঘর এয়ার ফ্রেশনারে ভরে গেছে। সু সেখানে বসে পড়ে আর তার হাত ঘষতেই থাকে। তার মধ্যে প্রচুর চাপ আর আতঙ্ক কাজ করছিল। ঠিক তখনই সেখানে সেই ডেলিভারি লোকটা আসে। অ্যানা তাকে ভেতরে ঢুকতে দেয় আর বলে ভালো করে সাজতে আর প্রস্তুত হতে। যাওয়ার আগে অ্যানা তাকে মৃত লোকটার ঘড়ি স্ট্র্যাপ দেয়। এরপর সুটকেসটা তার হাতে তুলে দেয়, যার ভিতরে সুয়ের হাজবেন্ডের বডি ছিল। লোকটা সুটকেস তুলতে গিয়ে চমকে ওঠে, কারণ সেটা অনেক বেশি ভারী ছিল। ওই সময় ইয়ং হঠাৎ তার ভাইয়ের বিল্ডিং এর নিচ দিয়েই যাচ্ছিল আর সে উপরে উঠে আসে। সু তাকে দেখে দরজা খুলে। আসলে ইয়ং সেখানে এসেছিল ওয়াশরুমটা ব্যবহার করতে। ওয়াশরুম থেকে বেরিয়ে ইয়ং আয়না মুছতে গিয়ে দেখতে পায় তার টিস্যুতে একটা লাল দাগ। সে ভাবে কখন সে আবার নিজে আহত হয়েছে।
যাচ্ছিল। বেরোনোর সময় সুয়ের টেনশন স্পষ্ট বোঝা যাচ্ছিল। তখনই ইয়ং মেঝেতে ভাঙা কাচে ভুল করে পা দিয়ে দেয়। সে সেই টুকরোটা তুলে বলে, এটা তো এই অ্যান্টিক সেটের অংশ মনে হচ্ছে। এরপর সে দেয়ালের দিকে তাকিয়ে বলে, এইখানে তো ডেকোরেটেড প্লেট ছিল, ওগুলো এখন কোথায়? সেগুলোই পরে ভেঙে গেছে নাকি? সু তখন অনেকটা নার্ভাস ছিল, সে কিছুই বলতে পারে না। এদিকে ভাঙা জিনিস, হারিয়ে যাওয়া ডেকোরেশন, এই সব ছোটখাটো ব্যাপারে সে অনেকটা বিভ্রান্ত হয়। এত সব কিছু নিয়ে ভাবলেও সুয়ের মুখ জুড়ে থাকা আঘাতের দাগ নিয়ে তার কোনো প্রশ্নই নেই। সুকে এই অবস্থা দেখে তার মনে সুয়ের জন্য একবারও চিন্তা জাগে না। এদিকে অ্যানা ডেলিভারি ছেলেটার সঙ্গে দেখা করে। সে তাকে বলে গাড়ি ডিকিতে যে সুটকেসটা আছে সেটা আরেকটা একদম একই রকম হুবহু সুটকেসের পাশে রাখতে। এরপর অ্যানা তাকে এয়ারপোর্টে পৌঁছে দেয়। এই সময় ইয়ং তার ভাইকে একটা ভয়েস মেসেজ পাঠায়, যেটা শেষ পর্যন্ত অ্যানার হাতে চলে আসে। সেই মেসেজে ইয়ং লিখেছিল সে পুলিশে যে পোস্টটা চেয়েছিল সেটা সে পেয়ে যেতে পারে, আর এর জন্য প্রথমে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। তাই সে যেন সাবধানে থাকে, আর কোনো উল্টাপাল্টা কাজ যেন করে না বসে। বিশেষ করে এই কয়দিন যেন তার ওয়াইফকে মারধর থেকে দূরে থাকে। আসলে ইয়ং এখানে সন্দেহ করছিল তার ভাইকে। সে মনে করছিল তার ভাই হয়তো সুকে সেই ডেকোরেশনের আইটেম দিয়ে মেরেছে। অ্যানা এই সবগুলো মেসেজ দেখতে পায় আর চুপচাপ সবগুলো ডিলিট করে দেয়। এরপর সে ডেলিভারি ছেলেটাকে বলে সে যেন চীনে পৌঁছে গিয়ে তাকে ছবি পাঠায়, আর সেখানের জন্য সে তাকে আরেকটা ফোন দেয়। আর প্লেনে ওঠার সময় প্রথম ফোনটা ফেলে দিতে বলে। এরপর অ্যানা সুকে ফোন করে, সে আশ্বস্ত করে সে এখন চলে গেছে। সু এই খবরটা শুনতে পেয়ে তার ফ্ল্যাট থেকে তার স্বামীর সব চিহ্ন মুছতে শুরু করে, তার সব জিনিসপত্র ফেলে দেয়। এমনকি সেই মিউজিক ডিভাইসটাও ভেঙে ফেলে, যে মিউজিক ডিভাইসটা তার স্বামী প্রতিবার তাকে মারধরের সময় চালাতো। এইসব করতে গিয়ে এক পর্যায়ে সে ভেঙে পড়ে আর কান্না করতে থাকে। অ্যানা নিশ্চিত করে সেই ডেড বডিটা গাড়ি ডিকিতেই নিরাপদ আছে এবং সে গাড়ি চালিয়ে সেটা নিয়ে চলে যায়। রাস্তায় এক সময় একটা পুলিশ গাড়ি তার পাশ দিয়ে যায়, কিন্তু অ্যানা নিজেকে শান্ত রাখে। সে রাস্তা থেকে সুকেও তুলে নেয়। পথে হঠাৎ করে তাদের একটা হরিণের সঙ্গে তখন ধাক্কা লাগে, আর সেই হরিণটা সেখানেই মারা যায়। এরপর তারা গাড়িটা পরিষ্কার করে এবং আবার পাহাড়ের দিকে চলে যায়। যে গর্তটা তারা আগে খুঁড়েছিল সেখানেই তারা সুটকেসটা পুঁতে ফেলে। এরপর তারা দুইজন একটা ফাঁকা জায়গায় যায়। সু যে জিনিসটা দিয়ে তাকে মেরেছিল সে সেটা ছুঁড়ে ফেলে দেয়, তাতে তার ভেতরে জমে থাকা সব রাগও উপরে উঠে। তারপর তারা গাড়িতে ফিরে সমুদ্র দিকে রওনা দেয়। অ্যানা আতশবাজি কিনে আনে আর দুজন একসঙ্গে সেগুলো চালায়। তারা সেই রাতটা অনেক উদযাপন করে, যেন তাদের কাছে সেটা কোনো ছুটির দিন। এরপর একসঙ্গে রেস্টুরেন্টে যায়, সেখানে তারা খাওয়া দাওয়া করে হাসি ঠাট্টা করে। এই প্রথমবার তাদের মনে হয় তাদের জীবনটা সত্যি সত্যি যেন নতুন করে শুরু হতে যাচ্ছে। এরপর তারা গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দুজনেই তাদের ফোন চেক করে। অ্যানা দেখতে পায় ডেলিভারি লোকটার মেসেজ এসেছে। লোকটা সেখানে গিয়ে তাদের কথা মতো একটা ছবি পাঠিয়েছে, যে ছবিতে দেখা যায় সে তার স্ত্রী আর ছেলের সঙ্গে দাঁড়িয়ে আছে। সাথে সে এটাও লাগে যে সে নিরাপদে চীনে পৌঁছে গেছে। তারা সেখান থেকে ফেরার জন্য রওনা দেয়। ফেরার সময় ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকতেই একজন ট্রাফিক অফিসার অ্যানার গাড়ির সামনে রক্তের দাগ দেখতে পায়। ওইটা দেখে সে জিজ্ঞেস করে এটা কি। অ্যানা শান্তভাবে বলে সে নাকি তার দাদির কবর দেখতে গিয়েছিল, আর যাওয়ার পথে একটা হরিণ তাদের গাড়ির সামনে চলে আসে। এটা শুনে অফিসার ঠান্ডা গলায় বলে, বাহ, খুব কনভিন্সিং গল্প, বেশি কথা না বলে ডিকি খুলো। ডিকি খোলার কথা শুনে অ্যানা ভেতরে ভেতরে আতঙ্কিত হয়ে পড়ে। তার মনে হয় সে বুঝি শাবল আর কবর দেওয়ার সরঞ্জামগুলো এখনই দেখে ফেলবে, কিন্তু ডিকি খুলতেই দেখা যায় ভেতরে কিছুই নেই। অফিসার তাকে ক্লিন চেক দিয়ে সেখান থেকে যেতে দেয়। সু তার বাসায় যায়। সু উপরে উঠে নিজের ফ্ল্যাটে ঢুকে সেই সব কাজ করতে শুরু করে যেগুলো সে বরাবরই করতে চেয়েছিল। কাজগুলো ছিল খুবই সাধারণ, টিভি দেখা, শান্তিতে বসে খাওয়া, এই সবকিছু সে করে। পরের দিন সে নিজেকে ট্রেন করে। হাজবেন্ড নিখোঁজ হওয়ার খবর শুনে কিভাবে অবাক হতে হবে। যথারীতি তার হাজবেন্ডের অফিস থেকে ফোন আসে কেন সে সেদিন কাজে আসেনি। এরপর ইয়ং ফোন করে বলে সে নিজেও জানে না সে কোথায়, কিন্তু তার বিষয়ে নাকি একটা অদ্ভুত ব্যাপার জানা গেছে। সেটা হলো তার পাসপোর্ট আর সুটকেস পাওয়া যাচ্ছে না। সু অনেকটা অবাক হওয়ার ভান করে বলে সে কি সত্যি আমাদের কিছু না বলে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এরপর তদন্ত শুরু হয় তার অফিসে। তারা খুঁজে পায় গতকাল সে নিজের পার্সোনাল অ্যাকাউন্টে 50 লাখ টাকা ট্রান্সফার করেছে। ম্যানেজার তাকে জানায় সেই কয়েকদিন যাবৎ একটা ডিল নিয়ে অস্বাভাবিকভাবে অবসেসড ছিল, আর রিসেন্টলি সেই ডিলটা সে কোনোভাবে ফাইনালও করে ফেলেছিল, আর তার কাছে কোনো আইডিয়া নেই সে এখন কোথায় গেছে। এরপর দেখা যায় সুয়ের শাশুড়ি তার বাসায় আসে। সে সেখানে কান্নার অভিনয় করে আর খাবার নিয়ে অতিরিক্ত মাতামাতি করে। সে সেখানে সুকে বলতে থাকে আমার বেচারা ছেলেটা কি তোমাকে কষ্ট দিয়েছে কোনো? তুমি কেন তাকে সবসময় এত স্ট্রেসে রাখতে? সবসময় মতো এই বড় সব দোষ সুয়ের ঘাড়ে চাপিয়ে দেয়। এদিকে ইয়ং এয়ারপোর্টের ক্যামেরা ফুটেজ দেখে। সে দেখতে পায় সেই ডেলিভারি ছেলেটা তার স্ত্রী আর তার ছেলেকে আলিঙ্গন করছে। সে বুঝতে পারে না, সে ধরে নেয় ওই ডেলিভারি ছেলেটাই তার ভাই, আর সে তার ভাইয়ের প্রতি অনেকটা বিরক্ত হয়ে যায়। সে ভাবতে থাকে আমার ভাইয়ের আর কত গোপন রহস্য জানা বাকি আছে। ইয়ং মনে করতে থাকে এটা তার ভাইয়ের অবৈধ সম্পর্ক, আর সে চীনে গিয়ে অবৈধ সম্পর্ক বাঁধিয়েছে। এইসব বুঝতে পেরে সে তার মাকে ফোন করে বলে তোমার ছেলেকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ও নিশ্চয়ই নিজের ট্রিপ এনজয় করছে। বিপদ যখন মাথার উপর ভেঙে পড়বে তখন ঠিকই হামাগুড়ি দিয়ে আবার দেশে ফিরে আসবে।
তাই তাকে এখন খোঁজা বাদ দাও। এর পরের দিন ইয়ং সুকে নিয়ে তার হাজবেন্ডের কোম্পানিতে যায়, কারণ তার হাজবেন্ডকে নিয়ে তদন্ত করে পাওয়া গেছে তার হাজবেন্ড নাকি অনেক ক্লায়েন্টদের টাকায় আত্মসাৎ করেছে, হিসাবে অনেক বেশি গোলমিল পাওয়া গেছে, যার জন্য তার হাজবেন্ডের পুলিশ কেসও হতে পারে। কিন্তু অফিস থেকে তার হাজবেন্ডের বিরুদ্ধে এইসব পদক্ষেপ না নিয়ে শুধুমাত্র তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। ইয়ং তার ভাইয়ের ব্যাপারে এইসব জানতে পেরে আরো অবাক হয়। সেই তাদেরকে রিকোয়েস্ট করে যেন তারা পুলিশ রিপোর্ট না করে। সে যেতে যেতে সুকে বলে, যা হবে সব আমি সামলে নেব, আর তুমি টেনশন করো না, আমার ভাই শীঘ্রই ফিরে আসবে। সে সেখান থেকে চলে যেতেই সু অ্যানাকে ফোন করে জানায় সব ঠিকঠাক ভাবে হয়ে গেছে। এরপর রাস্তা দিয়ে যাওয়ার সময় সু একটা ড্রেস দেখে সেই শপের ভিতরে প্রবেশ করে। শরীরে মারে দাগের কারণে সে বিয়ের পর থেকে এইসব ড্রেস পরতে পারেনি। সেখানে তাকে সব কি বড় ব্যাপারটা বুঝতে পারে। সে সুকে বলে, আজ আপনাকে খুব সুন্দর লাগছে। তার শরীরে আঘাতের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল, কিন্তু তার মুখটা যেন ঝকঝক করছিল। সে এখন একদম মুক্ত এই খুশিতে। এরপর অ্যানা সুয়ের সঙ্গে দেখা করে, তারা দুইজন বাইরে যায়, খায় আর একসময় খুব সুন্দর সময় কাটায়। দিন শেষে অ্যানা কিছু ছবি দেখতে বসে। সে লক্ষ্য করে পুরনো সব ছবিতেই তার মাকে একবারের মতো হাসতে দেখা যায়নি। এই বিষয়টা খেয়াল করতেই সে খুব ভোরবেলায় মায়ের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে প্রথমে তার বাবার সঙ্গে দেখা হয়। সে তার বাবাকে বলে, আমি বুঝতে পেরেছি তোমার জন্যই মা কোনোদিন হাসতে পারেনি, তার পুরনো কোনো ছবিতে তাকে হাসতে দেখা যায়নি। সে বাবাকে বলে দেয় মা তার কারণে কত কষ্ট সহ্য করেছে। এরপর সে তার বাবাকে এটাও হুমকি দেয় যে এরপর থেকে যদি সে কখনো তার মায়ের উপর হাত তুলে তাহলে সে তার মা আর ভাইকে নিয়ে এখান থেকে চিরতরে চলে যাবে, এমনকি তার মৃত্যুতেও সে ফিরে তাকাবে না। বাবাকে এইসব বলে সে মায়ের কাছে চলে যায়। বাসার ভেতরে গিয়ে সে আলমারির সামনে দাঁড়ায়, যে আলমারিতে এক সময় সে আর তার ছোট ভাই লুকিয়ে থাকতো। সে সেখানে দাঁড়িয়ে নিজেকে বলতে থাকে, এবার তোমাদের দুজনেরই বেরিয়ে আসার সময়। এরপর সে মাকে জানায় এই আলমারিটা সে বিক্রি করে দিবে, এবং সত্যিই সে সেটা বিক্রি করে দেয়। এরপর সে মায়ের জন্য নতুন জুতো কিনে আনে, তাকে সমুদ্রের ধারে একটা ক্যাফেতে নিয়ে যায়। এইসব কিছু পর তার মায়ের মুখে সত্যিকারের হাসি ফুটে ওঠে। অ্যানা এই সব কিছু ভিডিও করে। এদিকে সুও নিজের মাকে দেখতে বেরিয়ে যায়। লিফটে এক প্রতিবেশীর সঙ্গে তার দেখা হয়। সে সুকে বলে, তোমাকে আজ ভিতর থেকে অনেক খুশি লাগছে। এরপর সু সারাদিন তার মায়ের সঙ্গে সময় কাটায়, আর তার মায়ের আহত হাতে মলম লাগিয়ে দেয়, যেটা তার হাজবেন্ড করেছিল। মা হঠাৎ করেই সুয়ের পুরনো ক্ষতে হাত লাগিয়ে ফেলে। সু তখন শান্ত গলায় বলে, চিন্তা করো না মা, এখন আর এই ক্ষত আমাকে ব্যথা দেয় না। এই কথাটা ছিল ভীষণ গভীর, শুধু যেই জীবনটা বেঁচেছে সেই বুঝতে পারবে এই কথাটার আসল মানে। এরপর সু বাড়ি ফিরে আমরা তার শাশুড়িকে দেখতে পাই, সে গার্ডকে বলে গিয়েছিল সে যেন সুয়ের উপর নজর রাখে। এদিকে সু আর অ্যানা একসাথে খেতে বসে। অ্যানা খেয়াল করে সু বারবার তার ঘড়ির দিকে তাকাচ্ছে আর কিছু একটা চিন্তা করে কাঁপছে। অ্যানা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। সু বলে তার সবসময় মনে হয় এই বুঝে যেন তার হাজবেন্ড যে কোনো মুহূর্তে দরজা দিয়ে ঢুকে পড়বে। এটা শুনে অ্যানা তাকে আবার কাজে ফিরতে উৎসাহ দেয় আর তার আর্ট পাবলিশারের সাথে কথা বলতে বলে। কিন্তু সু বলে সে এবার নতুন কিছু চেষ্টা করতে চায়, যেখানে কেউ তাকে আগে থেকে চিনবে না। এটা শুনতে অ্যানার জিনের কথা মাথায় আসে। সে জিনের কাছে যায় সুয়ের সিভিটা নিয়ে, আর সুয়ের জন্য তার কাছে একটা চাকরি চায়। জিন তাদের দুজনকে সেখানে দেখে তাদেরকে কিছু প্রশ্ন করে। কিছু প্রশ্নের পর জিন তাকে একটা পজিশন দেয় আর চাকরিতে হায়ার করে নেয়। পরের দিন সকালে সু সুন্দর করে সাজে আর অ্যানার দেওয়া সে লিপস্টিকটা লাগিয়ে কাজের জন্য বের হয়। যে জিনিসগুলো আবার গার্ডটা তার খাতায় নোট করে রাখছিল। এদিকে অ্যানাকে দেখতে পায় সে তার সকল মেম্বারদের সাথে একটা মিটিং এ বসেছিল। হঠাৎই তার কাছে পুলিশের ফোন আসে, যেটা পেয়ে সে অনেকটা ভয় পেয়ে যায়। কিন্তু একটু পরে সে জানতে পারে পুলিশ তাকে কল করেছে কিছুদিন আগে ওই লোকটার সামনে যে নারী আত্মহত্যা করেছিল সেই ঘটনার তদন্ত করতে। তার মৃত্যুর আগে অ্যানার সাথে সেই মহিলাটির লাস্ট কথা হয়েছিল। পুলিশ কল দিয়ে তার কাছ থেকে জানতে চায় এই ঘটনায় তার হাজবেন্ড কোনোভাবে জড়িত ছিল কিনা। তারা অ্যানার সাক্ষ্য চায়। অ্যানার বস সঙ্গে সঙ্গে বলে দেয়, শোনো তুমি কিছু দেখোনি, কিছু শোনোনি, আমরা এত বড় একটা ক্লায়েন্টকে হারাতে চাই না। সে আমাদেরকে অনেক টাকার প্রফিট দিয়েছে, তাই তুমি কিছুই বলবে না। কিন্তু অ্যানাও তাকে জানিয়ে দেয় সে সব সত্যটা বলে দিবে, যা সে সেদিন দেখেছিল। সেই রাতেই যখন অ্যানা বাড়ি ফিরছিল, হঠাৎ সেই ব্যবসায়ী অ্যাসিস্ট্যান্টটা তাকে থামায় এবং বসের পাঠানো একটা গিফট তাকে ধরিয়ে দেয়, যাতে করে অ্যানা তার বিরুদ্ধে সাক্ষী না দেয়। অ্যানা সেই গিফটটা নিতে চায় না। সেই গিফটটা ফেরত দিতে বাইরে বেরোতেই সবকিছু তার হাত থেকে পড়ে মাটিতে ছড়িয়ে পড়ে। এদিকে ফ্যাক্টরিতে সু ইনভেন্টরি গুছাচ্ছিল, ঠিক তখনই জিন ভেতরে ঢোকে। সে সেখানে সুয়ের শরীরে আঘাতের দাগগুলো দেখে ফেলে। সেগুলো দেখে সে এক মুহূর্তের মধ্যে থমকে যায়। এরপর সে বলে, অনেক দেরি হয়ে গেছে, তুমি এখনো কি করছো, বাড়ি চলে যাও। ঠিক তখনই সেখানে অ্যানা আসে এবং সে জিনকে বলে, আমরা ডিনার করতে যাচ্ছি, আপনি কি আসতে চান? জিনও তাদের সাথে ডিনার করতে রাজি হয়ে যায়। তিনজন একসাথে রেস্টুরেন্টে যায়। অ্যানাকে দেখা যায় সে সেখানে অনেকটাই অস্বস্তি ছিল। সে শুধু ওই লোকটাকে নিয়ে ভাবছিল। হঠাৎ করে সে ব্যবসায়ী লোকটা রেস্টুরেন্টে ঢুকে পড়ে। তাকে সেখানে দেখতে পেরে অ্যানা তড়িঘড়ি করে বাথরুমে চলে যায় আর লোকটাও তার পিছনে যায় আর বাইরে তার বডিগার্ড দাঁড়িয়ে থাকে। অ্যানা সেই লোকটাকে স্পষ্ট বলে দেয়, আপনি যতই চেষ্টা করুন না কেন আমি পুলিশকে
সব সত্যটা বলে দিব। এই কথা শুনতেই লোকটা অ্যানার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে বলতে থাকে, এটা হবে তোমার জীবনের সব থেকে বড় ভুল, যেটা তোমাকে সারা জীবন ভোগাবে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এই শব্দ শুনে জিন দৌড়ে সেখানে আসে আর সেখানে গিয়ে সেই লোকটাকে মারধর করে এবং সু আর অ্যানা দুজনকে সেখান থেকে বের করে আনে। অ্যানা তখন সবকিছু তাদেরকে খুলে বলে এবং তাদেরকে জানায় সে এখন সত্যি সব সত্যটা বলতে যাবে। সু অ্যানার এই কথা শুনে কান্না করতে থাকে। তোমার জীবনে এমনি কত কষ্ট ছিল, এর মধ্যে আমিও তোমাকে নতুন করে বিপদে ফেলে দিয়েছি। এই কথাটা আবার জিন খেয়াল করে। জিন বলে, ঠিক আছে, কান্নাকাটি যথেষ্ট, চলো পাশা ছুড়ে দেখি ভাগ্য কি বলে। সে তাদেরকে শান্ত করার জন্য পাশা নিয়ে খেলতে থাকে। তার ধারণা পাশার শব্দগুলো মন শান্ত করে দেয়। এরপর সে পাশাগুলো সুয়ের হাতে দেয়। সুও সেই পাশাগুলো নিয়ে খুব সুন্দরভাবে খেলতে পারে। জিন খেয়াল করে সুয়ের হাতও পাশা খেলায় তার মতোই পাকা। এরপর সু অ্যানা আর জিনকে সেখানে রেখে গুদামঘর গুছাতে চলে যায়। সু সেখান থেকে চলে যাওয়ার পর জিন অ্যানাকে বলে, সেই ডেলিভারি লোকটা হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়েছে। আমি আশা করি তোমার বান্ধবী সু এমন কিছু করবে না। সে ইচ্ছে করে এখানে সেই ডেলিভারি লোকটার কথা উঠায়, যার জন্য খুব স্বাভাবিকভাবে অ্যানা ভয় পেয়ে যায়। সে কথা কাটিয়ে সেখান থেকে চলে যেতে নেয় আর যেতে যেতে সে দেয়ালের ঘড়িটা কাত হয়ে থাকতে দেখে। অ্যানা বলে, গতবারও যখন এসেছিলাম তখনও দেখেছি ঘড়িটাতে ভুল টাইম দেখাচ্ছে, এমনকি ঘড়িতে লেখা তারিখটাও ভুল। সে হাত বাড়িয়ে সেটা ঠিক করতেই যাবে, জিন হঠাৎ করে জোরে চেঁচিয়ে ওঠে। সে বলে, ওটা ছুবে না। সুও তখন দৌড়ে সেখানে চলে আসে। তখন জিন বলে, এই ঘড়িটায় যে সময় আর তারিখ লেখা আছে সেটা আমার ছেলের মৃত্যুর সময়। আমি ইচ্ছে করে এটা এভাবে রেখেছি। এটা জানতে পেরে অ্যানা আর সু দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তখন সু পিছন থেকে বলে, আমিও আমার সন্তানকে হারিয়েছি, তাই জানি সন্তান হারানোর কষ্টটা কেমন। যাই হোক, এদিকে দেখা যায় অ্যানা পুলিশের কাছে সব সত্যটা বলে দেয়, যার কারণে অ্যানা শেষ পর্যন্ত প্রমোশন পায় না। সেই ব্যবসায়ীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কারণে সেই মামলার মোড় পুরোপুরি বদলে যায় আর পুলিশ তার সাক্ষ্য অনুযায়ী নতুনভাবে তদন্ত শুরু করে। এদিকে সু কেনাকাটা করে বাড়ি ফিরে। মানসিকভাবে সে একদম ভেঙে পড়ে। তার চোখের সামনে বারবার ভেসে ওঠে সে রাতের দৃশ্য, যেদিন তারা প্ল্যানটা বাস্তবায়ন করেছিল। ভয়ঙ্কর স্মৃতিগুলো তাকে ছাড়ে না। সে কল্পনায় দেখে তারা তার সঙ্গে কি করেছিল। সে বাজারে যায়, কারো খোঁজ নিতে ফোন করে, তারপর আবার বাড়ি ফিরে আসে। তার ফ্ল্যাটের দরজার লক খোলা হচ্ছে। ভয়ে সে এগিয়ে যায়, দেখতে পায় ডেলিভারি ছেলেটা সেখানে দাঁড়িয়ে আছে, যার চিনে থাকার কথা ছিল, তার স্বামীর পরিচয়। সু তাকে দেখে সেখানে প্রথমে ভান করে সে তাকে চেনে না। এরপর হুমকি দেয় সে পুলিশ ডাকবে। লোকটা তার এইসব কথা শুনে হেসে বলে, পুলিশকে কি বলবে যে তোমার মৃত স্বামী আবার বেঁচে ফিরে এসেছে, কারণ এখন তো আমি তার পরিচয়ে ঘুরছি। এরপর সে তার স্বামীর ফোন দেখায়, যে ফোনটা সেদিন অ্যানা ফেলে দেওয়ার পর সে সেদিন এয়ারপোর্ট থেকে নিয়েছিল। এরপর সে সেই ফোনটা রিসেট করে। এখন বর্তমানে সে ফ্ল্যাটে ঘুরে বেড়ায়। এরপর তার স্বামীর রুমে ঢুকে সেফের সামনে গিয়ে বলে, এটা খোলো। সু বলে সে কোড জানে না। আসলে সত্যিই সে কোডটা জানতো না। লোকটা ঠান্ডা গলায় তখন বলে, ঠিক আছে, এটা খোলা না পর্যন্ত আমরা এখানেই থাকবো। আমার চুপ থাকার দাম 30 লাখ টাকা। যদি আমাকে সেই টাকাটা না দেওয়া হয় তাহলে তোমার বান্ধবীর নামে পুলিশে রিপোর্ট করব। শুধু তোমার জীবন না, তোমার বান্ধবীর জীবনও নষ্ট হয়ে যাবে। সু এই কথাটা শুনে আতঙ্ক পড়ে যায়। সে বলে, অ্যানা এই সবকিছুর সঙ্গে জড়িত না, তার এখানে কোনো দোষ নেই। ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। কলটা ছিল তার শাশুড়ির। সে বলে, তুমি কোথায়? আজ আমাদের ফ্যামিলি ডিনারের কথা ছিল, মনে নেই? লোকটা এই মেসেজ দেখে হেসে বলে, ভালোই তো, এখন একটা ফ্যামিলি মিটিংও হয়ে যাবে। সু তাকে সেখানে যেতে নিষেধ করে। সু তাকে বলে, তোমার কি টাকা লাগবে না? তাহলে সেখানে যেও না। সেই লোকটা বলে, না, আমার টাকা লাগবে না, আমি নিজেই গিয়ে ওনার সঙ্গে কথা বলে ওনার থেকে টাকা নিয়ে নিব। সু তখন তাকে সাবধান করে বলে, আমার শাশুড়ি কিন্তু অনেক চালাক, তোমাকে দেখেই সে সন্দেহ করে ফেলবে যে তুমি তার আসল ছেলে না। এমনকি সে তোমাকে দেখে সাথে সাথে পুলিশও ডাকতে পারে। এই কথাগুলো শুনে লোকটা সেখানে না যেতে রাজি হয়ে যায়। এরপর তড়িঘড়ি করে সুয়ের স্বামীর কাপড় পরে নেয় আর সেখান থেকে বেরিয়ে যায়, যাতে করে কেউ তাকে দেখতে না পারে। কিন্তু নিচে নামতেই বিল্ডিং এ সেই সিকিউরিটি গার্ডের সঙ্গে তার দেখা হয়, যাকে সুয়ের শাশুড়ি হায়ার করেছে সবকিছুর খবর তার কাছে দেওয়ার জন্য। গার্ড তাকে সেখানে দেখে বলে, ও আপনি তাহলে ফিরে এসেছেন? আপনার মা আমাকে বলেছিল আপনাকে যদি দেখতে পাই তাহলে সাথে সাথে যেন তাকে জানিয়ে দেই। লোকটা বলে, হ্যাঁ, এদিকে আসুন, আমার গাড়ি থেকে একটা জিনিস আনতে হবে। এটা বলেই সে তাকে গাড়ির গ্যারেজের দিকে নিয়ে যায়। সু চুপি চুপি পেছন থেকে তাদেরকে অনুসরণ করে। হঠাৎ করে সে দেখতে পায় লোকটা গাড়ি থেকে অস্ত্র বের করছে। সু বুঝতে পারে সে ইতিমধ্যেই সিকিউরিটি গার্ডকে মেরে ফেলেছে। সে তাকে বলে এখনই চলে যেতে, কারণ চারদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সু তখন কাঁপতে কাঁপতে নিজের ফ্ল্যাটে ফিরে আসে। এরপর সে তাড়াতাড়ি করে সব গয়নাগাটি জড়ো করে, আর যেই সব উপহার তার স্বামী তাকে দিয়েছিল সেই সবও। সে নিজেও বুঝতে পারছিল না সে এখন কি করবে। এরপরে দিন ডেলিভারি ছেলেটা অ্যানাকে কল করে, কিন্তু অ্যানা তার ফোনটা রিসিভ করে না। পরে যখন অ্যানা কিছু একটা ভেবে কলটার ব্যাক করে, লোকটা তখন ফোন ধরে বলে সে এখন ফিরে এসেছে আর 5 দিনের মধ্যে তাকে 3 বিলিয়ন টাকা দিতে হবে। এমনকি সে হাসতে হাসতে বলতে থাকে সে নাকি আগের চুক্তির কথা ভুলেই গেছে, এখন সে কোনো প্রতিশ্রুতিরই ধার ধারে না। তার ফোনটা পেয়ে অ্যানা তাড়াতাড়ি করে সুকে ফোন করে, কিন্তু তখন সুয়ের ফোন বন্ধ ছিল। অ্যানা সাথে সাথে ছুটে যায় সুয়ের বিল্ডিং
বিল্ডিং এ। সেখানে গিয়ে দেখতে পায় পুলিশ আর প্রতিবেশীরা সেখানে জড়ো হয়ে আছে, মানে সেখানে ভয়ঙ্কর কিছু ঘটেছে। তারা অ্যানাকে সেখানে যেতে দেয় না। অ্যানা খুব ভয়ে ভয়ে একজনকে জিজ্ঞেস করে যিনি মারা গেছে সে কোনো পুরুষ না নারী। লোকটি বলে যাকে মারা হয়েছে সে হলো বিল্ডিং এর সিকিউরিটি গার্ড। অনেক চেষ্টার পর অ্যানা যখন শেষমেশ সেই ফ্লোরে পৌঁছাতে পারে সে দেখতে পায় সুয়ের ফ্ল্যাটের পাসওয়ার্ড বদলে ফেলা হয়েছে। সে সঙ্গে সঙ্গে জিনকে ফোন করে জিজ্ঞেস করে ডেলিভারি ছেলেটার ঠিকানা সে জানে কিনা। জিন বলে না, আর সেই মুহূর্তেই তার সন্দেহ আরো গভীর হয়। এদিকে আমরা সুকে দেখতে পাই সে এক জুয়েলারি শপে নিজের গয়নাগুলো বিক্রি করছিল। ঠিক তখনই সেই ডেলিভারি লোকটার ফোন আসে। সু সেই লোকটাকে বলে সে সেই সেফটা খুলতে পেরেছে আর এখন তার টাকারই ব্যবস্থা করছে। এরপর সুয়ের শাশুড়ি পুলিশ স্টেশনে যায় ইয়ং এর সাথে দেখা করতে। সেখানে গিয়ে সে ইয়ংকে বলে সে যেন বিল্ডিং এর সিকিউরিটি গার্ডের খুনে তদন্ত করে, কারণ সেই সিকিউরিটি গার্ডকে সে কিছুদিন আগে বলেছিল সুয়ের উপর নজর রাখতে, আর এখন সে নিজেই মারা গেছে। তার সন্দেহ হচ্ছে এইসবের পিছনে সুয়ের কোনো হাত আছে। ইয়ং তার মার এসব কথা শুনে রেগে যায়, কারণ সে তো খুব ভালোভাবেই জানতো তার ভাইয়ের কিছুই হয়নি। সে চীনে গিয়ে তার একটা ফ্যামিলির সাথে ফুর্তি করে বেড়াচ্ছে, তাই সে তখনই তার মাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। সু যখন টাকা নিয়ে বাসায় ফিরে তখন সে সেখানে অ্যানিকে দেখতে পায়। সে তার জন্য অপেক্ষা করছিল। সু তাকে বলে আমি টাকার ব্যবস্থা করে দিয়েছি, ডেলিভারি লোকটা আর আমাদের বিরক্ত করবে না। অ্যানা তাকে বোঝায় লোকটা আবারও ফিরে আসতে পারে, কারণ ব্ল্যাকমেলার এভাবে শান্ত হয় না। সে সুকে বলে অপেক্ষা করো, আমি ওকে সামলানোর কোনো না কোনো রাস্তা বের করব। এভাবে তাকে টাকাগুলো দিয়ে কোনো লাভ হবে না। কিন্তু সু তাকে থামিয়ে দিয়ে বলে এইসব তো আমাদের কল্পনা থেকেও বেশি ডেঞ্জারাস, আমি কখনো ভাবিনি এইসব হবে। এদিকে পুলিশ স্টেশনে তদন্তকারী অফিসার সিকিউরিটি গার্ডের নোটবুকটা ইয়ং এর হাতে দিয়ে দেয়। ইয়ং সেই নোটবুক থেকে দেখতে পায় তার মাকে নিয়ে সেই সিকিউরিটি গার্ডটা সুকে নিয়ে অনেক কিছু লিখে রেখেছিল, সে ইদানিং কি করছিল না করছিল সবকিছু। এগুলো দেখে ইয়ং সাথে সাথে সে সবগুলো পাতা ছিঁড়ে ফেলে। এরপর সিসিটিভি ফুটেজ চেক করতে সে নিজের ভাইকে সেখানে দেখতে পায়, সাথে সুকেও দেখে। সে সঙ্গে সঙ্গে ভাইয়ের দেখা যাওয়া অংশটা ডিলিট করে ফেলে, কিন্তু সুয়ের অংশগুলো রেখে দেয়। এদিকে ডেলিভারি লোকটা অ্যানার দোকানে আসে। অ্যানা তাকে সেখানে দেখে বলে ও তাহলেই তুমি সেই সাইকো, টাকার প্রয়োজন হলে আমার সঙ্গে আসো। ওরা এরপর বাইরে যায়। লোকটা অ্যানাকে হুমকি দেয়। সে সুয়ের হাজবেন্ডের ফোন ঘেটে জানতে পেরেছে সুয়ের হাজবেন্ড সবসময় ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করে সুয়ের উপর নজরদারি করত, আর সেখান থেকে সে জানতে পেরেছে তারা সুয়ের হাজবেন্ডের লাশটা কোথায় রেখেছে। এরপর সে জিন পায়, অর্থাৎ সুয়ের হাজবেন্ডের মায়ের কাজের জায়গায় যায় এবং ইচ্ছে করে এমন ভাবে দাঁড়িয়ে থাকে যাতে করে শুধু তার মা সেখানে তাকে দেখতে পায়। এরপর সে জিন পায়ের ফোন থেকে তার মাকে মেসেজ করে বলে কেউ তাকে ফলো করছে আর সে এখন অনেক বিপদে আছে, তার টাকা দরকার, সে এখন বেশি কথা বলতে পারবে না। জিন পায়ের মা তাকে টাকা দেয়। এরপর তার কাছে আবার মেসেজ আসে সে যেন কাউকে এই টাকার ব্যাপারে কিচ্ছু না বলে, এইটাও না যে সে তার সাথে দেখা করেছে। এদিকে কিছু সময় পর জিন একটি নাইট ক্লাব থেকে ফোন পায়। সে সেখানে গিয়ে দেখে সেই ডেলিভারি লোকটা অজ্ঞান হয়ে সেখানে পড়ে আছে আর সেখানে অনেক ঝামেলা করছে। ওয়েটার জিনকে বলে তারা পুলিশকেই কল করতে যেত, কিন্তু তারা জানে এই লোকটা তার অধীনে কাজ করে, তাই তারা সবার আগে তাকে ডেকেছে। জিন সেখানে থাকা ওই লোকটার পকেট থেকে টাকা বের করে আর সেখানে করা ক্লাবের সব ক্ষতিপূরণ দিয়ে দেয়। সেখান থেকে বেরোনোর সময় জিন খেয়াল করে সেই লোকটার কাছে দুটো ফোন আছে। একটা ফোন খুলে সে দেখতে পারে সেখানে সুয়ের অসংখ্য ছবি, তার মুখ আর শরীর জুড়ে মারধরে দাগ। অন্য একটা রুমে জিনের অ্যাসিস্ট্যান্ট জানায় ডেলিভারি লোকটা সেখানে মাতাল অবস্থায় খুব গর্ব করে বলছিল সে নাকি দুজন নারীকে এক্সপ্লয়েট করেছে, তাদেরকে ব্ল্যাকমেল করেছে আর তাদের কাছ থেকে সব টাকা নিয়ে এখানে মজা করছে। জিন বুঝতে পারে এই দুটা নারী আর কেউ না, অ্যানা আর সু। সব বুঝতে পেরে সে রাগে ফিরে আসে আর সেই ডেলিভারি লোকটাকে অনেক মারধর করে। এরপর তাকে সেখানে ফেলে চলে যায়। সে ফিরে এসে সুকে ফোন করে জিজ্ঞেস করে কোনো সমস্যা হয়েছে কিনা, তারা ঠিক আছে কিনা। সু তার ফোন পেয়ে তাড়াতাড়ি করে বলে ফেলে না সব ঠিক আছে, আর সাথে সাথে ফোনটা কেটে দেয়। সে তখন সেই লকারটা খোলার জন্য একটার পর একটা পাসওয়ার্ড ট্রাই করছিল। এদিকে জিন একা বসে সবগুলো ঘটনার তার একসাথে লাগাতে থাকে। এখন কি ঘটছে এই সবকিছু সে বুঝে ফেলে। সবটা বুঝার পর সে নিজে নিজে বলে তাহলে আমার বলা মাত্র দুটো কথার জন্য এই সবকিছু শুরু হয়েছে। সে বুঝতে পারে অ্যানা সেদিন তাকে সে কথাটা কেন জিজ্ঞেস করেছিল। এরপরে সে অ্যানা আর সুয়ের সঙ্গে বসে। সু বলে ডেলিভারি লোকটা এখনো জানে না বডিটা কোথায় আছে, কিন্তু সে বডির খুব কাছাকাছি পৌঁছে গেছে, এর আগেই আমাদের ওর কাছে পৌঁছাতে হবে। অ্যানা এরপর একজনকে ফোন করে, সেই ডেলিভারি লোকটা লোকেশন ট্র্যাক করতে বলে তাকে। এরপর সে ফেরার পথে ইচ্ছে করে সে ডেলিভারি লোকটাকে কল করে যাতে করে তার কলের মাধ্যমে তার লোকেশন ট্র্যাক করা যায়। ঠিক একই সময় সু একজন স্পেশালিস্টকে ডেকে শেষমেশ সেই লকারটা খুলতে সক্ষম হয়। অন্যদিকে ডেলিভারি লোকটা ট্র্যাকিং অ্যাপ খুলে সেই দুর্ঘটনার আগের দিনের সুয়ের এক্স্যাক্ট লোকেশন খুঁজে বের করে। অ্যানা যে লোকটাকে লোকেশন ট্র্যাক করতে বলেছিল সেই লোকটা অ্যানাকে ফোন করে আর বলে আমরা তার লোকেশন পেয়েছি, কিন্তু সে সাথে সাথে লোকেশন থেকে সরে গিয়ে একটা পাহাড়ের দিকে গেছে। এটা শুনে অ্যানা বুঝতে পারে সে পাহাড়ে কি করতে গিয়েছে, অবশ্যই সেই বডিটা খুঁজতে গিয়েছে। এটা বুঝতে পেরে সে ব্যাংকে যায় আর নিজের কার্ডের শেষ টাকাগুলো তুলে নেয়। তখনই ডেলিভারি লোকটা অ্যানাকে একটা ভিডিও পাঠায় যেখানে সে পাহাড়ে গর্ত খুঁড়ছে। ফোনে সে বলে
বডি দাফন করার জন্য তো ভালোই জায়গা খুঁজে নিয়েছো, বাহ তোমাদেরও প্রশংসা করতে হয়। অ্যানা বোকার মতো ভান করে বলে, যদি তোমার টাকা লাগে তাহলে আমার কাছে আসো, আর এইসব করা বন্ধ করো। সে ডেলিভারি লোকটার সাথে দেখা করার আগে সুয়ের কাছে যায় আর সুকে ভালোভাবে বলে যদি সেই ডেলিভারি লোকটা ফোন করে তাহলে সে যেন কিছুতেই সে ফোনটা না ধরে। এই সময়ের মধ্যে আমরা সেখানে ইয়ংকে দেখতে পাই। সে অ্যানা আর সুকে একসাথে দেখে ফেলে। অ্যানাকে দেখতে তার মনে পড়ে যায় সেদিনের কথা। কিছুদিন আগেই তো সে অ্যানাকে তার ভাইয়ের সাথে দেখেছিল, আর সে মনে করেছিল অ্যানার সাথে হয়তো তার ভাইয়ের কিছু একটা চলছে, তার কিছু একটা ঘাবলা মনে হয়, আর সে অ্যানাকে ফলো করতে শুরু করে। এদিকে অ্যানা সে ডেলিভারি লোকটার সঙ্গে দেখা করে। লোকটা তারপর তার গাড়িতে ওঠে। এই সময় ইয়ং তাদের পিছন থেকে অনুসরণ করছিল। অ্যানা তাকে টাকা দেখিয়ে বলে, রাস্তাটা এখনো অনেক লম্বা, তোমাকে টাকার জন্য অনেকটা দূর যেতে হবে। এই সময় পুলিশ স্টেশনের ইনভেস্টিগেটর ইয়ংকে ফোন করে জানায় সিকিউরিটি গার্ডের সেই মামলার ফুটেজে তার ভাইয়ের স্ত্রীকে দেখা গেছে, কারণ ইয়ং তো সুয়ের ফুটেজগুলো ডিলিট করেনি তখন। ইয়ং বলে, আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো, আর এটা বলে সে ফোনটা কেটে দেয়। তার মাথা পুরো গুলিয়ে যাচ্ছিল, কারণ তার প্রমোশনের মাত্র আর 2 দিন বাকি ছিল, আর এই 2 দিন তার যেভাবেই হোক তার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে হবে। ঠিক তখনই তার মা তাকে ফোন করে বলে, তোর ভাই এখানে এসেছিল, ওকে খুঁজে বের কর, ও যে মেসেজ পাঠিয়েছে তা দেখে আমার বুক এখনো কাঁপছে, সে নিশ্চয়ই কোনো বিপদে আছে। ইয়ং এর মা ইয়ং এর কাছে সেই সবগুলো মেসেজ ফরওয়ার্ড করে। সেই মেসেজগুলো লেখার স্টাইল দেখে সে বুঝে যায় এটা তার ভাই হতে পারে না। অন্যদিকে গাড়ির ভেতরে ডেলিভারি লোকটা অর্ধ অচেতন অবস্থায় জেগে উঠে দেখে অ্যানা তাকে নিয়ে লিবিয়ান বর্ডার পর্যন্ত চলে এসেছে। সে জিজ্ঞেস করে আমরা কোথায়। অ্যানা কোনো উত্তর দেয় না। লোকটা তার উপর হামলা করে আর গাড়ি নিয়ন্ত্রণ হারায়। অ্যানা তাকে বেরোতে আটকাতে গেলে সে অস্ত্র তার গলায় চেপে ধরে আর পালিয়ে যায়। কাকতালীয় ভাবে সে রাস্তায় উঠতেই দেখতে পায় ইয়ং ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। কি অদ্ভুত, তার সামনেই পড়তে হলো। সে সাহায্যের জন্য ইয়ং এর গাড়িতে উঠে আর বলে, একটু লিফট দিন প্লিজ। ইয়ং এর সন্দেহ আরো পাকাপোক্ত হয়, কারণ তার ভাই হলো ততক্ষণে তাকে চিনে ফেলতো। সে বুঝতে পারে এই লোকটা তার ভাই নয়। ইয়ং এর ফোন বারবার বেজে উঠছিল। ইনভেস্টিগেটর তাকে বারবার কল করছিল। ডেলিভারি লোকটা সেই কলার আইডি দেখে। এরপর ড্যাশবোর্ডে রাখা পুলিশ ব্যাচের উপর তার চোখ পড়ে। সে বুঝে যায় সে বড় একটা ফাঁদে পড়ে গেছে। সে তো খাল কেটে কুমির ডেকে এনেছে। সে চুপি চুপি গাড়ির দরজা খুলতে চায়, কিন্তু ইয়ং হঠাৎ করে ব্রেক কষে দেয় আর তাকে থামিয়ে বলে, ভালোই হয়েছে, নিজেই সোজা আমার ফাঁদে ধরা দিয়েছ। এখন বলো তুমি আসলে কে। লোকটা তাকে মারধর করে আর দৌড়ে পালিয়ে যায়। ইয়ংও তাকে তাড়া করে আর শেষ পর্যন্ত তাকে ধরে ফেলে। সে তার ফোনটা তার কাছ থেকে ছিনিয়ে নেয়। ফোন চেক করতে সে দেখতে পায় সুয়ের সঙ্গে তার সব কলের রেকর্ড সেখানে আছে। এদিকে সু বারবার অ্যানাকে ফোন করতে থাকে, কিন্তু অ্যানার অবস্থা তো সেই ডেলিভারি লোকটা খারাপ করে রেখেছিল, তাই সে ফোনটা ধরতে পারে না। সুয়ের মাথায় তখন অ্যানাকে নিয়ে অনেক চিন্তা ঘুরতে থাকে। তখনই ডেলিভারি লোকটার ফোন থেকে তার কাছে কল আসে, কিন্তু তার মাথায় অ্যানার বলা কথাগুলো ঘুরতে থাকে। যাই হোক না কেন সেই ডেলিভারি লোকের সাথে কোনো কথা বলা যাবে না। সু বুঝে উঠতে পারছিল না সে কি করবে। সে ধীরে ধীরে প্যানিক করতে শুরু করে। সে তাকে ফোন করে। এবার সেই ফোনটা ধরে ইয়ং নিজেই, কারণ তখন ডেলিভারি লোকটা ইয়ং এর গাড়িতেই ছিল। সু ফোনে ইয়ং এর গলা শুনে লোকটার নাম শুনে ফেলে আর সঙ্গে সঙ্গে কলটা কেটে দেয়। ঠিক তখনই জিন সুকে ফোন করে আর বলে, তুমি এখনই আমার ওয়্যার হাউসে চলে আসো। অ্যানাকে নিয়ে টেনশন করো না, অ্যানাকেও এখানেই নিয়ে আসা হচ্ছে। আমরা দেখতে পাই জিনের অ্যাসিস্ট্যান্ট এতক্ষণ যাবৎ ইয়ংকে ফলো করছিল, আর সে ইতিমধ্যে অ্যানাকে গাড়িতে তুলে জিনের ওয়্যার হাউসে নিয়ে আসে। ইয়ং এবার তার ভাই নিখোঁজ হওয়ার দিনের সিকিউরিটি ফুটেজগুলো চালায়। তখনই সে বুঝে যায় শুরু থেকে ভিডিওতে থাকা লোকটা তার ভাই ছিল না, ওটা আসলে ছিল সেই ডেলিভারি লোকটা যার পিঠে একটা ট্যাটুও আছে। ইয়ং আরো খেয়াল করে ফ্ল্যাট থেকে বেরোনোর সময় যে সুটকেস লোকটা নিয়েছিল সেটা এয়ারপোর্টের সুটকেসের মতো নয়, কারণ এয়ারপোর্টের সুটকেসটা অনেক হালকা ছিল। এরপর ইয়ং ডেলিভারি লোকটার কাছ থেকে পাওয়া তার ভাইয়ের ফোন খুলে দেখে, আর সেখানে সে জানতে পারে অ্যানা আসলে সুয়ের খুব ক্লোজ বন্ধু। এমনকি সে সেই অনুষ্ঠানেও এসেছিল। ফোনের ছবিগুলো স্ক্রল করতে গিয়ে সে সুয়ের শরীর জুড়ে মারধরে দাগ দেখতে পায়। তখন ইয়ং বুঝে যায় এই সবকিছু বদলা নিতে সুই তার ভাইকে মেরেছে। এরপর সে ফ্যাক্টরিতে তোলা ডেলিভারি লোকটার ভিডিও দেখে, আর সেই ভিডিও থেকে সে পাহাড়ের এক্স্যাক্ট লোকেশনটা কনফার্ম করে নেয় যেখানে তার ভাইয়ের বডি থাকতে পারে। কিছুক্ষণ পর আমরা অ্যানা আর সুকে জিনের সামনে বসে থাকতে দেখি। জিন দুজনকেই কড়া ভাষায় বকা দেয়। সবশেষে সে জানায় সে তাদেরকে সাহায্য করবে। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে। অ্যাসিস্ট্যান্ট জানায় আগে তাদের পিছনে একটা গাড়ি ফলো করছিল। কিছুক্ষণ পরে সেই গাড়িটা একটা সাইড রোডে ঢুকে পড়ে। সে সেই গাড়িটা প্লেট নাম্বার তুলে জিনকে পাঠায়। গাড়িটা ছিল ইয়ং এর। এদিকে ইয়ং ডেলিভারি লোকটাকে নিজের গাড়ির ট্রাঙ্কে পুরে রাখে। এরপরে সে তাকে একটা গ্যারেজে নিয়ে যায়। তার থেকে ফোনটা কেড়ে নেয় আর তাকে জিজ্ঞেস করে তার কাছে কোনো ব্যাকআপ আছে কিনা। লোকটা একটু হেসে বলে তার ভাই বেঁচে আছে না মরে গেছে সে তাতে একদমই কেয়ার করে না। তার কাছে শুধু একটা জিনিস ইম্পর্টেন্ট, আর সেটা হলো টাকা। ইয়ং জোর করে তার মুখে পিলস ঢুকিয়ে দেয় আর তাকে সেখানেই ফেলে রেখে উপরে চলে যায়, যাতে করে সে ডেলিভারি লোকটা অজ্ঞান হয়ে যায় আর কারো নজরে না পড়ে। বাড়িতে ঢুকতেই তার মা জিজ্ঞেস করে তোর ভাইকে কি খুঁজে পেয়েছিস। ইয়ং তার মাকে শান্ত করার জন্য মিথ্যে বলে। সে বলে এখনো খুঁজছি, আমি সর্বোচ্চ চেষ্টা করছি, হয়তো তাকে পেয়ে যাব। ইয়ং আসলে
আসলে তখন তার ভাই আর মাকে নিয়ে কোনো পুলিশের ঝামেলা পড়তে চাইছিল না, কারণ এমনটা হলে তার কমিশনার হওয়ার স্বপ্ন ভেঙে যাবে। অন্যদিকে জিন গাড়ির মালিকের সব ডিটেলস বের করে ফেলে। সু তাকে বলে ওটা ইয়ং এর গাড়ি, সে আমার হাজবেন্ডের বোন হয়। জিন শান্ত গলায় বলে এটা আমি জানি, আর সেই এখন তোমার জন্য সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সে যদি তোমাদের ফলো করে আর ট্র্যাক করে থাকে, তার মানে সে ইতিমধ্যে সবকিছু জেনে গেছে তোমার হাজবেন্ডের মৃত্যুর ব্যাপারে। পরের দিন ইয়ং চিফের অফিসে আসে। সে কিছুদিনের মধ্যে প্রমোশন পেয়ে প্রথম ফিমেল কমিশনার হতে যাচ্ছে, আর সেটা নিয়ে তার চিফ তাকে সতর্ক করে। সে বলে একটা ভুলই যথেষ্ট তোমার পুরো ক্যারিয়ার এখন শেষ করে দেওয়ার জন্য। ইয়ং সেখান থেকে বেরিয়ে সোজা তার ভাইয়ের ফ্ল্যাটে যায়, আর প্রতিটা কোণা তন্ন তন্ন করে খুঁজতে থাকে। তার মনে পড়ে দুর্ঘটনার পরের দিন ফ্ল্যাটটা কেমন ছিল, কারণ সেদিন তো সে এসেছিল এখানে। এরপর সে অ্যানার দোকানে যায় সরাসরি তার ভাইয়ের কথা জিজ্ঞেস করতে। দোকানের একজন ক্লার্ক বলে আমি কোনোদিন দেখিনি একজন মানুষকে তার স্ত্রীকে এতটা ভালোবাসতে। আপনার ভাই তো তার বউকে অনেক ভালোবাসতো, সে প্রায় সময় তার জন্য খুব দামি দামি জিনিস কিনে নিয়ে যেত। অ্যানা তখন সেখানে ইয়ংকে দেখে এগিয়ে আসে, আর অন্যজনকে একটা বাহানা দিয়ে কিছু পেপার ওয়ার্ক আনতে পাঠিয়ে দেয়। অ্যানা তখন ইয়ংকে বলে এর থেকেই প্রমাণ হয় স্বামীর ভালোবাসা দামি উপহার দিয়ে মাপা যায় না। আমার তো মনে হয় আপনি শুধু সারা জীবন আপনার ভাইয়ের অপরাধগুলো ঢাকার চেষ্টা করে এসেছেন। সে তার সাথে কথা বলতে যাবে, ঠিক সেই সময় ইয়ং এর কাছে ফোন আসে, আর সে সেখান থেকে চলে যায়। অ্যানা তখন সিউকে সতর্ক করে দেয়। সে বলে ইয়ং যে কোনো সময় তার ফ্ল্যাটে যেতে পারে। তার থেকে এই কথা জানার পর সু দৌড়ে বাড়ি ফিরে, আর সেখানে থাকা সবকিছু লুকোতে থাকে। কিন্তু তখনই সে খেয়াল করে একটা সিল্ড প্যাকেট খোলা। এতে করে সে বুঝে যায় ইয়ং তার বোঝার আগেই এখানে এসেছিল, আর যা যা প্রমাণ পাওয়ার সে সবকিছু পেয়ে গেছে। এটা ভাবতেই সে ভেঙে পড়ে, আর ভুলে তার মাথায় একটা আঘাত পায়। কিছুক্ষণ পর তার শাশুড়ি সেখানে গিয়ে পৌঁছায়। সুয়ের মাথায় আঘাত দেখে সে তাড়াতাড়ি করে তাকে জিজ্ঞেস করে আমার ছেলে কি তাহলে তোমার সাথে দেখা করেছে? সু এই কথা শুনে অবাক হয়ে যায়। সে তার শাশুড়িকে জিজ্ঞেস করে তাহলে আপনি সবসময় জানতেন আপনার ছেলে আমার সঙ্গে কি করতো, তবুও আপনি কিছুই বলতেন না? তার শাশুড়ি তার এইসব কথা বেশি একটা পাত্তা দেয় না, আর কথাটা ঘুরিয়ে ফেলে। সে বলে এখন এইসব অভিযোগ করার সময় না। তোমার হাজবেন্ড আমার সঙ্গে যোগাযোগ করেছে আর টাকা চাইছে, তাকে যখনই দেখবে আমার কাছে পাঠাবে, আমি আমার ছেলেকে সামলে নেব। এদিকে জিং এর অ্যাসিস্ট্যান্ট তখনও ইয়ং এর উপর নজরদারি করছিল। সে জিনকে ফোন করে জানায় সম্ভবত ডেলিভারি লোকটা ইয়ং এর গাড়িতেই আছে। এরপর অ্যানা একটা কাজের বাহানায় তার মার সাথে দেখা করতে যায়, আর একটা কলের কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। সে গ্যারেজে নেমে ট্রাঙ্ক খুলে দেখে ডেলিভারি লোকটা এখনো ভেতরে আছে। সে গাড়ির লকটা ভাঙে, লোকটাকে নিজের গাড়িতে টেনে তুলে আর গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। জিন তখন তাকে পেছন থেকে ফলো করতে থাকে। এর পরের দৃশ্যে আমরা ইয়ংকে দেখতে পাই একটা ইনভেস্টিগেটরের সাথে। তার সামনে সে নিজেকে অসহায় ভিকটিম বানাচ্ছিল। সে নাটক করে বলছিল আমার ভাইয়ের স্ত্রী, ভাবা যায় সে আমার ভাইয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে চেয়েছিল, বলছিল সে নাকি ওকে মারধর করে। আমার ভাই আসলে একদমই নিষ্পাপ, সে তার গায়ে কিভাবে হাত তুলতে পারে সে তো একটা মশা মারার আগে কয়েকবার ভাবে। ঠিক তখনই ইয়ং এর ফোনে একটা কল আসে, আর সে দৌড়ে বাড়ি ফিরে দেখে ডেলিভারি লোকটা উধাও। আমরা দেখতে পাই জিন এসে অ্যানাকে থামায় তার জীবন নিয়ে এত বড় একটা ঝুঁকি নেওয়ার জন্য। তাকে কড়া ভাষায় বকাঝকা করতে থাকে, আর ডেলিভারি লোকটাকে একটা স্টোরেজ রুমে আটকে রাখে। কিন্তু তাদের সব থেকে বড় ভুল ছিল জিনের বোকাশোকা অ্যাসিস্ট্যান্টকে সেখানে তাকে পাহারায় রাখা। ডেলিভারি লোকটা জ্ঞান ফিরে পেয়ে মাটিতে গড়াগড়ি খেতে থাকে, মরার অভিনয় করে। তার অ্যাসিস্ট্যান্টের কাছে পানির জন্য আকুতি মিনতি করতে থাকে। অ্যাসিস্ট্যান্টও দয়া করে তার জন্য পানি আনতে চায়। ঠিক তখনই লোকটা তার উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে হুমকি দেয়, জোর করে তাকে উঠিয়ে নেয় আর গাড়ি চালাতে বাধ্য করে। এর কিছুক্ষণ পর সে তাকে খুন করে সেখান থেকে ঠান্ডা মাথায় হেঁটে চলে যায়। এইবার সে অ্যানা আর সুকে একটা শিক্ষা দিতে চেয়েছিল, তাই সে সাথে সাথে ইয়ং এর সাথে দেখা করে, আর সে তাকে গিয়ে বলে সে জানে তার ভাইয়ের লাশ এখন কোথায় আছে। সে ডেলিভারি লোকটা অ্যানাকে বলে আমরা একসাথে ওটা খুঁজে বের করতে পারি, আর অ্যানা আর সু দুজনকে একসাথে শেষ করে দিতে পারি। ইয়ংও রাজি হয়ে যায় আর তাকে গাড়িতে তুলে নেয়। ঠিক তখনই জিন আর অ্যানা জানতে পারে ডেলিভারি লোকটা স্টোরেজ রুম থেকে পালিয়ে গেছে। ওইদিকে ইয়ং ইতিমধ্যে পাহাড়ে পৌঁছে যায়। সে নিজের হাতে কোড়াল দিয়ে তার ভাইয়ের লাশ খুঁড়তে থাকে, কিন্তু সব শেষে সেখানে পাওয়া যায় সেই হরিণের লাশটা, যেটাকে সু আর অ্যানা সেদিন রাতে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিল। ইয়ং রাগে শোবেলটা মাটিতে আছড়ে ফেলে, আর ডেলিভারি লোকটার দিকে তাকিয়ে বলে কোনো ব্যাপার না, ভাইয়ের লাশ পাইনি তো কি হয়েছে, এখন ভাইয়ের লাশের জায়গা তুই নিবি। ঠিক একই সময়ে ইয়ং এর এক সহকর্মী ইনভেস্টিগেটর তার অফিসে ঢুকে তল্লাশি চালাচ্ছিল। সেখানে সে সুয়ে জমা দেওয়ার মেডিকেল রিপোর্টটা খুঁজে পায়, আর সেটা নিয়ে সে সুয়ের ফ্ল্যাটে যায়, তার কাছে গিয়ে ক্ষমা চায় আগে কোনো অ্যাকশন না নেওয়ার জন্য। এরপর সিকিউরিটি গার্ড মার্ডার কেসের জন্য সুয়ের স্টেটমেন্ট রেকর্ড করে। যাওয়ার সময় সে বলে এখন আর তোমার কোনো সাহায্য লাগবে না, কিন্তু সে চলে যেতে যেতেই সু মেডিকেল রিপোর্টটা আর তার সব কাগজ ছিঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই সুয়ের ফোনে একটা মেসেজ আসে, সেটা ছিল ইয়ং এর কাছ থেকে একটা ছবি পাহাড়ে ঘোরা গর্তের। সু মনে করছিল তার স্বামীর পোতা লাশ সে পেয়ে গেছে। আরেকটা ছবি ছিল যেখানে ডেলিভারি লোকটা বাধা অবস্থায় ছিল। ইয়ং সেই মেসেজে লেখে আমি যা বলবো ঠিক সেটাই করবে, না হলে তোমার এই সবকিছুর মাসুল অ্যানাকে দিতে হবে, এমনকি তোমার মাকেও ছাড়বো না। তোমার বান্ধবী তোমার জন্য যেভাবে স্যাক্রিফাইস করেছে তা দেখে আমি
বুঝতে পারলাম তুমি ওই লোকটার চেয়েও অনেক ভালো কিছু যোগ্য, তুমি তার চেয়েও ভালো এন্ডিং ডিজার্ভ করো। এটা বলেই ইয়ং একটা ফেক সুসাইড নোট লেখে আর সেটা প্রিন্ট করে। সে সুকে বলে, চলো প্রিয়, তুমি কাজটা শুরু করো আর আমি তোমাকে সাহায্য করে যাব। তুমি যদি আমার কথা শুনো আর নিজেকে শেষ করে দাও তাহলে আমি তোমার বান্ধবী আর তোমার মাকে ছেড়ে দিব। সু বসে তার আর তার স্বামী পুরনো ছবিগুলো দেখতে থাকে, যেগুলো দেখে তার চোখে পানি চলে আসে। এরপর সে আনাকে ফোন করে, তার সাথে দেখা করতে বলে। দুজন একসাথে খেতে যায়, এখানে তারা পুরনো দিনের কথাগুলো মনে করতে থাকে। এর কিছুক্ষণ পর সু বলে, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। এটা বলেই সে আর ফিরে আসে না। অ্যানা চারদিকে অনেক খুঁজে সুকে কোথাও খুঁজে পায় না। অন্যদিকে সু একটা নির্জন জায়গায় নিজের গাড়ির ভিতর বসে থাকে, সব জানালা বন্ধ করে, ভিতরটা ধোঁয়ায় ভরা, যাতে করে সে দম বন্ধ করে নিজেকে শেষ করে দিতে পারে। আর তার পাশে রাখা ছিল একটা ফেক সুসাইড লেটার। ইয়ং দূরে দাঁড়িয়ে সবকিছু ঠিকঠাক চলছে কিনা সেটা চেক করে। ইয়ং চেয়েছিল সে সুকে মেরে তার ভাইয়ের মৃত্যু শাস্তি নিবে আর এভাবে করে তার চাকরিটাও বেঁচে যাবে। এদিকে অ্যানা জিনকে কল করে বলে সে সুকে অনেক খুঁজছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। জিন তাকে গাড়িতে তুলে আর তারা দুইজন সুয়ের খোঁজে বেরিয়ে পড়ে। অন্যদিকে পুলিশ স্টেশনে ইনভেস্টিগেটর আবার সার্ভেলেন্স ফুটেজ দেখে আর একটা অংশ মিসিং লক্ষ্য করে। সে এই ব্যাপারে ইয়ংকে ফোন করে জিজ্ঞেস করে, ফুটেজে কিছু অংশ মিসিং, সেখানে তোমার ভাইয়ের ফুটেজ ছিল তাই না? তুমি তাকে দেখেছিলে? ইয়ং রেগে গিয়ে বলে, তুমি কি আমাকে এখন অ্যাকিউজ করছো? এটাই বলতে যাচ্ছ আমি ফুটেজগুলো ইচ্ছে করে ডিলিট করেছি? এই কথাটাই যেন তাদের সন্দেহ আরো কনফার্ম করে দেয়। সে বলে, তোমার ভাই আসলে অপরাধ করেছিল, আমি মেডিকেল রিপোর্টগুলো ভেরিফাই করেছি। সেদিন তোমার সিস্টার ইন ল সত্যি ফিজিক্যাল অ্যাবিউজের শিকার হয়েছিল। এই কথা বলে সে কল কেটে দেয়। এরপর ইয়ং এর মা ফোন করে বলে পুলিশ বাড়িতে এসেছে। ইয়ং বলে দরজা খুলবে না, কেউ না যাওয়া পর্যন্ত কাউকে কোনো রেসপন্ডও করবে না। পরের দিন পুলিশ স্টেশনে দেখা যায় ইয়ংকে প্রমোশন দেওয়া হয়েছে, তাকে প্রথম ফিমেল কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার সহকর্মীরা এটা নিয়ে অনেক সেলিব্রেশন করে। সবকিছু শেষে ইয়ং দৌড়ে যায় যেখানে সু থাকার কথা ছিল, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় না সু আছে না সুসাইড লেটার। ঠিক তখনই ইয়ং এর ফোনে অ্যানার মেসেজ আসে। অ্যানা সেখানে লিখেছিল সু এখনো বেঁচে আছে। এরপর আমরা জানতে পারি আসলে সেদিন কি হয়েছিল। আগের দিন জিন আর অ্যানা সময় মতো সুকে খুঁজে পায় আর তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যায়। এদিকে ইয়ং সব হসপিটালে খুঁজেও সুকে কোথাও পায় না। শেষে অ্যানা নিজে ইয়ং এর মুখোমুখি দাঁড়িয়ে বলে, তুমি সুকে সুসাইড করতে বাধ্য করেছিলে। সুকে এটা বলে ব্ল্যাকমেল করেছিলে যে তুমি আমাকে আর তার মাকে ছেড়ে দিবে যদি সে নিজেকে শেষ করে দেয়। ইয়ং বলে, হ্যাঁ করেছি। এখন তুমিও শুনে রাখো, আমি যা করতে চেয়েছিলাম তা আমি করে ফেলেছি। এখন তুমি যদি নতুন করে ওয়ার শুরু করতে চাও আমি পুরোপুরি প্রস্তুত। এদিকে হসপিটালে জিন সুয়ের পাশে বসেছিল। ডক্টর তখন তাকে আশ্বস্ত করে সুয়ের অবস্থা ঠিক আছে। অ্যানা তখন তার জন্য খাবার নিয়ে আসে। সু বলে, এই কয়টা দিন যেগুলো আমি তোমার সঙ্গে কাটিয়েছি এইটাই আমার জীবনে একমাত্র সময় ছিল যখন আমি সত্যিকার অর্থে বেঁচেছি। অ্যানা বলে, আমারও ঠিক একই মনে হয়। এদিকে অ্যানার শপে পুলিশ আসে একটা ব্রাইবারি কেসে তাকে জিজ্ঞাসাবাদ করতে। আর এই কেসের সিলসিলায় ইয়ং তাকে নিজেই ইন্টিগ্রেট করে, কিন্তু ইনভেস্টিগেশন না করে সে অ্যানাকে হুমকি দেয়। তার বাবা মাকে নিয়েও তাকে ব্ল্যাকমেল করতে থাকে। ইয়ং তাকে বলে, সুকে আমার হাতে তুলে দাও, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক তখনই ইয়ং এর ফোনে চিফের কাছ থেকে একটা মেসেজ আসে। সে বলে, তুমি তোমার ভাইয়ের অপরাধ কভার আপ করেছো, এখনই এইসবের এক্সপ্লেনেশন চাই। এটা শুনতে ইয়ং স্পষ্টই প্যানিক করে যায়। সে অ্যানার দিকে তাকায় আর বুঝতে পারে অ্যানা কোনো কাঁচা খেলোয়াড় না, সে আগে ইয়ং এর ব্যবস্থা করে রেখেছে আর তার চিফের কাছে সবগুলো তথ্য পাঠিয়ে দিয়েছে। এইসব জানতে পেরে ইয়াং রাগে অ্যানার দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু অন্য ইনভেস্টিগেটররা তাকে ধরে ফেলে। রাগে কাঁপতে কাঁপতে ইয়ং সেখান থেকে বেরিয়ে যায়, গাড়িতে উঠে ছুটে চলতে থাকে। ঠিক তখনই তার মা ফোন করে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে ইয়ং বাড়ি ফিরে এসে দেখে ডেলিভারি লোকটা মারা গেছে। আমরা দেখতে পাই কয়েক ঘন্টা আগে আসলে কি হয়েছিল। ইয়ং এর মা স্টোরেজ রুমে ঢুকেছিল আর সেখানে সে ওই লোকটাকে পড়ে থাকতে দেখেছিল। প্রথমে ভেবেছিল সে তার ছেলে, কিন্তু সে যখন তার সাথে কথা বলে সে স্পষ্ট বুঝতে পারে সে তার ছেলে না। লোকটা নিজের অহংকারে তখন বলে বসে, আপনার ছেলে তো একটা বদমাইশ ছিল, সে মেয়েদের এক্সপ্লয়েট করত, তাদের উপর নির্যাতন করত। এই কথাগুলো শুনে ইয়ং এর মা ট্রিগার হয়ে যায়। সে লোকটাকে বারবার আঘাত করতে থাকে যতক্ষণ না সে মারা যায়। এরপরে হোশ ফিরতে সে ইয়ংকে ফোন করে সাহায্যের জন্য। ইয়ং এসে ডেলিভারি লোকটার বডি তুলে, কারণ এইবার খুনি আর কেউ না তার মা। এরপর বডিটাকে ট্রাঙ্কে ঢোকানো হয়। এদিকে জিনকে তার অ্যাসিস্ট্যান্ট ফোন করে আর ইয়ং সম্পর্কে সব আপডেট দেয়। জিন তাকে বলে তাকে ফলো করতে। সে অ্যানাকে বলে সু যেন ওই জায়গায় থাকে আর সে আর অ্যানা ইয়ং এর পিছনে যাবে। অ্যানা অনুরোধ করে সে নিজে একাই যেতে চায়। জিনও অনিচ্ছাকৃত তাকে গাড়ি চাবিটা দেয় আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে প্রোটেক্ট করতে। জিন সুকে নিয়ে যায় আর তখনই সেখানে একটা চেস শুরু হয়ে যায়। জিনের অ্যাসিস্ট্যান্ট সামনে থেকে ইয়ং এর গাড়ি ব্লক করে আর অ্যানা পিছন থেকে এসে পুরো এক্সিলেটরে চাপ দেয়। এই সময় সু পুলিশ স্টেশনে নিজের স্বামীকে হত্যা করার কনফেশন দিচ্ছিল। দৃশ্য আবার বদলায়। অ্যানা ইয়ং এর গাড়িতে ধাক্কা দেয়, যার ফলে ট্রাঙ্কটা সেখানে খুলে যায় আর লাশটা সবার সামনে গড়িয়ে পড়ে। সেটা সাথে সাথে চারপাশের সব ক্যামেরা রেকর্ড করে ফেলে। সু তার টেস্টিমনি শেষ করে, সবকিছু কনফেস করে। অ্যানাও যেহেতু জড়িত সেটাও। কেসটা
সেটা পাবলিক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে চিফ আর ইনভেস্টিগেটরদের কাছেও সেটা পৌঁছে যায়। অ্যানাকেও সেখানে ইন্টারোগেট করা হয়, সে যা যা করেছে সব সে কনফেস করে। এর সাথে ইয়ং আর তার মা দুজনেই অ্যারেস্ট হয়। রাগে চিৎকার করা মানুষের ভিড়ের মধ্যে তাদের দুজনকে টেনে নিয়ে যাওয়া হয়। এদিকে কোর্টে সু তার অ্যাবিউসিভ হাজবেন্ডের সঙ্গে যে জীবন কাটিয়েছে সব সে খুলে বলে। সে বলে, আমি যদি যা করেছি তা না করতাম আমার অবস্থা আজও সেরকমই থাকতো, আর আমার এই ভুলের জন্য আমাকে যে শাস্তি দেওয়া হোক না কেন আমি সেটা মেনে নেব। অ্যানাও সেখানে বলে, আমি সারা জীবন লুকিয়ে থেকেছি আমার মায়ের সঙ্গে কি হচ্ছিল তা থেকে, কিন্তু তাতে কিছুই বদলায়নি। তাই একসময় আমি ঠিক করেছি আমার বা আমার প্রিয় মানুষদের উপর কেউ অত্যাচার করলে আমি আর কখনো চোখ ফিরিয়ে নেব না। তাদের দুজনের কথা শোনার পর তাদের শাস্তির রায় ঘোষণা করা হয়। অ্যানার জেলের জীবন চলাকালীন তার মা তার সাথে দেখা করতে আসে। সে বলে, আমি শেষমেশ তোমার বাবাকে ছেড়ে দিয়েছি আর নার্সিং রুমে চলে এসেছি। এইটা আমার অনেক আগেই করা উচিত ছিল, আমি বুঝতেই পারিনি আমি সেখানে থেকে গিয়ে তোমাদের সবাইকে কষ্ট দিয়েছি। অ্যানা তার মার কাছে ক্ষমা চায় আর বলে, তুমি যতবার বাবার কাছে ফিরে এসেছো শুধু আমাদের জন্যই তো ফিরে এসেছো। আমিও স্বার্থপরের মতো ভেবেছিলাম আমার হয়তো বাবাকে দরকার, কিন্তু আমি তোমার কষ্টটা সত্যিকার অর্থে তেমন ভাবে বুঝতে পারিনি। সে তার মাকে সবকিছুর জন্য ধন্যবাদ দেয়। এরপরে আমরা দেখি অ্যানা এখন জিনের সঙ্গে আছে। সুয়ের সেন্টেন্স শেষ হলে তারা তাকে রিলিজের দিন নিতে আসে। জিন ডেলিভারি সেজে মজা করে বলে, এখানে মালামাল ডেলিভারি করতে এসেছি। এরপর তিনজন একসঙ্গে চায়না চলে যায়। সেখানে তারা তিনজন নতুন জীবন শুরু করে, নতুন ভাবে কাজ শুরু করে। তো আবারও নতুন করে পেন্টিং করতে শুরু করে। তাদের জীবন খুব ভালোভাবেই কাটতে থাকে। আর এভাবে এই দুর্ধর্ষ গল্পটার হ্যাপি এন্ডিং হয়। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই গল্পটা কেমন লাগলো, আর এই গল্পের হ্যাপি এন্ডিং এ আপনারাও খুশি কিনা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।